তো এখানে কি স্ক্রিন দেখা যাচ্ছে? সালামু আলাইকুম স্যার। দেখা যায় স্যার। তো এখানে দেখেন, আমরা এখানে একটা সিম্পল একটা প্রজেক্ট একটু করবো। যে ধরুন আমাদের হয়তো বা এখানে আমরা অনেক ওয়েবসাইটে দেখি যে আমরা যখন পাসওয়ার্ড ইন্টার মানে স্যার লিখি আর কি। স্যার হ্যাঁ, বল। রেকর্ডিংটা প্লিজ স্যার। আর স্যার Recording in progress. গত ক্লাসের রেকর্ডিংটা স্যার আমরা এখনো পাই নাই স্যার, একটু যদি দেখতেন। আচ্ছা, এটা আমি দেখতেছি এবার। ঠিক আছে। স্যারকে বলবো নিশ্চয়ই। এখন ধরুন এখানে আমরা যে পাসওয়ার্ড দিই, এরকম পাসওয়ার্ড দিই, দেওয়ার পরে আমরা অ্যাকচুয়ালি কি পাসওয়ার্ড দিলাম সেটা দেখার জন্য আমরা এই যে এখানে ক্লিক করলে তখন পাসওয়ার্ডটা আমাদের এই যে শো হচ্ছে। আবার ধরুন ক্লিক করলে পাসওয়ার্ডটা আমাদের হাইড হয়ে যাচ্ছে। তো আমরা ওয়েবসাইটে কিন্তু এই কাজগুলো আমরা দেখে থাকি। তো এই কাজগুলো মূলত আমাদের এই জাভা স্ক্রিপ্টের মাধ্যমে করা হয়। তো আমরা এইরকম একটা অপশন আমাদের পেজে একটু বলবো আর কি। তো এটার জন্য আমাদের এখানে যেরকম সিম্পল একটা ফর্ম ডিজাইন করা আছে, আমি একটা পেজ তৈরি করে নিয়ে আমি সেই পেজে জাস্ট একটা ফর্ম ডিজাইন করে দিই। ফর্মটা ফোল্ডারে কাজ করি। তো ফোর পাসওয়ার্ডের ভেতরে আমার Recording stopped. ধরুন আমার এখানে যেহেতু আমরা কিছু প্রজেক্ট নিয়ে কাজ করবো, তো আমরা এই প্রজেক্টে কিছু এচটিএমএল কোড ইউজ করবো আর কি। তো এই কোড গুলো বা এখানে আমরা কিছু সিএসএস এর ফ্রেমওয়ার্ক ইউজ করে এটা জাস্ট ডিজাইন করা আছে। তো এগুলো আমি অ্যাকচুয়ালি এখানে আলোচনা করবো না, কারণ Recording এগুলো in আলোচনা করতে progress. গেলে তো আমাদের অনেক সময় লাগবে। তো এখানে দেখেন আমাদের যে এইচটিএমএল কোডটুকু আছে, আমি এমনি সেটা বলতেছি যে এখানে আমরা ফর্ম নিয়ে এসেছি, এই যে ফর্ম। তো এই ফর্মটা নেওয়ার কারণে আমাদের এখন এইটা যদি পেজটা আমি রান দিই, কারণ এটা আমি রান দিচ্ছি, দিলে জাস্ট আমাদের এই যে এরকম একটা ফর্ম ডিজাইন হয়ে যাবে এই এর কারণে। এই যে এখানে আমাদের যে কোড আছে এইচটিএমএল কোড, এখানে আমরা দিয়ে দিই হচ্ছে যে show, sorry। তো এখানে আমরা কিছু সিএসএস এর ফ্রেমওয়ার্ক ইউজ করা আছে, তারপরে ফন্ট এর ফ্রেমওয়ার্ক ইউজ করা আছে। তো এই ফ্রেমওয়ার্ক ইউজ করে আমি জাস্ট এই ডিজাইন পার্টটা এখানে একটু রেডি করে নিচ্ছি। তো এখন এই ডিজাইন পার্টটাকে আমরা এইখানে যেরকম জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আমাদের এই যে এখানে যেরকম ক্লিক করলে আমাদের কন্টেন্ট শো হচ্ছে, আবার ক্লিক করলে কন্টেন্টটা হাইড হয়ে যাচ্ছে, এই অপশনটা আমরা তৈরি করবো জাভা স্ক্রিপ্ট কোডিং এর মাধ্যমে। তো এটার জন্য আমরা আহ, এই চাইলে এরকম এক্সটার্নাল একটা জাভা স্ক্রিপ্ট ফাইল তৈরি করে নিয়ে আমি কাজ করতে পারি। তবে আমি এক্সটার্নাল ফাইল তৈরি না করে আমাদের মানে এর ভিতরে আমি তৈরি করবো আমাদের এসটিএমএল পেজ যেটা আছে, এসটিএমএল পেজের ভিতরে আমি কাজ। তো আমাদের যে এসটিএমএল পেজে ধরুন আমি এখানে স্ক্রিপ্ট ট্যাগ নেই।
তো আমাদের যে এক্সটার্নাল পেজ সেই পেজ আমরা তৈরি করে নিতে পারি। তো এখানে তো আমাদের জাভা স্ক্রিপ্টের একটা পেজ তৈরি করে নিতে পারি আমরা। যে স্ক্রিপ্ট ডট জেএস নামে একটা পেজ তৈরি করলাম। আর এই পেজটা এখন আমাদের এই এইচটিএমএল এর সাথে লিংক করে দিতে হবে। লিংক করে দেওয়ার জন্য আমরা জানি যে আমাদের এই যে স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করে আমরা হচ্ছে যে এখানে আমরা এই জাভা স্ক্রিপ্টের লিঙ্কটা আমরা দিয়ে দিতে পারি। যে স্ক্রিপ্ট ট্যাগ শুরু, স্ক্রিপ্ট ট্যাগ শেষ, তার ভিতরে আমাদের হচ্ছে যে এসআরসি ট্যাগ দিয়ে আমাদের ফাইলের নাম। তো আমাদের এই যে ফোল্ডারে, আমরা যে ফোল্ডারে কাজ করতেছি সেই ফোল্ডারে আমাদের স্ক্রিপ্ট ডট জেএস পেজটা আমরা যদি এই এইচটিএমএল পেজের সাথে লিংক করে দেওয়ার জন্য সেটার নামটা আমি এখানে বলে দিলাম। এখন আমরা এই জেএস পেজটা যা একটা কোড এডিটরে ওপেন করে নিয়ে এখানে আমরা এখন কোড লিখবো। তো এখানে আমাদের কোড লেখার যে ধরনটা হবে সেটা হচ্ছে যে প্রথমত আগে আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু আমরা এই যে এখানে যে আইকনটা দেখতেছি এই আইকনের উপর ক্লিক করে আমরা আমাদের কাজ কিন্তু সম্পাদন করতেছি। মানে আইকনের উপর ক্লিক করলে আমাদের পাসওয়ার্ড শো হচ্ছে, আবার আইকনের উপর ক্লিক করলে পাসওয়ার্ড হাইড হচ্ছে। তো এইটা মূলত আমাদের শো হাইড হয় একটা কারণে, কারণটা হচ্ছে যে আমি যদি এটা ভিউ সোর্স দিই, ইনস্ট্যাক এলিমেন্ট করি, ইনস্ট্যাক এলিমেন্ট করে আমি এখানে দেখাই, যেমন এই যে এরকম হাইড অবস্থায় আমরা যে ফর্মের ভিতরে এই যে ইনপুট ট্যাগটা নিছি, এই যে ইনপুট ট্যাগ, এই ইনপুট ট্যাগের টাইপ আছে কি দেখেন, এই যে টাইপ অ্যাট্রিবিউটে ভ্যালু দিয়ে আছে পাসওয়ার্ড। আমাদের এই যে কোডের ভিতরে যে ইনপুট ট্যাগটা আছে, এই যে এখানে যে ইনপুট ট্যাগটা আছে, এই যে ইনপুট ট্যাগ, তো এই ইনপুট ট্যাগের টাইপ দিয়ে আছে পাসওয়ার্ড। তো ইনপুট ট্যাগের যখন টাইপ পাসওয়ার্ড দেওয়া থাকে তখন আমরা ওই ইনপুটের ভিতরে যখন কোনো কিছু দিব তখন আমাদের এইরকম ডট 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 লেখা আসে। আর এই টাইপটা যখন আমরা টেক্সট করে দিব তখন আমাদের কিন্তু এইখানে ওই লেখাটা শো হবে। তো আমাদের এইখানে ওই কাজটাই হচ্ছে যে আমি যখন এই আইকনের উপর ক্লিক করতেছি তখন আমার এই ইনপুট ট্যাগের এই টাইপের ভ্যালুটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন ধরেন এখন এখানে পাসওয়ার্ড আছে, আমি যদি এর উপরে ক্লিক করি, এই যে আইকনের উপর ক্লিক করলাম, এই যে অটোমেটিক দেখেন এখন টাইপ কিন্তু আমাদের টেক্সট হয়ে গেছে, যার কারণে এই যে লেখাটা কিন্তু আমার এখানে শো হয়ে গেছে। আবার আমি তখন এর উপরে ক্লিক করলে আবার পাসওয়ার্ড হয়ে গেল, তখন আমার লেখাটা কিন্তু এরকম ডট ডটে হাইড হয়ে গেছে। তো এই পরিবর্তনটা আমাকে ক্লিকের মাধ্যমে, এই ক্লিক ইভেন্টের মাধ্যমে আমার এই ইনপুট টাইপের পরিবর্তন, এই ইনপুট টাইপের ভ্যালুটাকে আমার হচ্ছে যে পরিবর্তন করে দিতে হবে। তো আমরা যদি ক্লিকের মাধ্যমে এই ইনপুট টাইপের ভ্যালুটাকে পরিবর্তন করে টেক্সট করে দিই তাহলে আমাদের হচ্ছে যে এখানে এই কাজটা হয়ে যাবে। তো এটার জন্য এখন আমাদের এইখানে যে কাজটা করব, যেহেতু আমরা ক্লিক করতে চাচ্ছি এই আইকনের উপরে, তো আমাদের তাহলে এই আইকন এলিমেন্টটাকে আগে জাভা স্ক্রিপ্ট দিয়ে আগে সিলেকশন করে নিতে হবে। তারপরে ক্লিক করে কোনটা চেঞ্জ করতে চাচ্ছি, এই ইনপুটের টাইপ। তাহলে আমাদের ওই ইনপুটের টাইপটাকেও আমাদের জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আগে ধরে নিতে হবে। তো আমাদের এখানে দেন কোড দেখেন, আমরা যদি এখানে আসি, তো আমি এখানে কোডটা একটু আগে বলে নিয়ে তারপরে আমি বলতেছি। যেমন ধরেন এখানে আমাদের একটা পাসওয়ার্ড মানে ভেরিয়েবল ধরা হয়েছে, ভেরিয়েবলের নাম হচ্ছে যে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড ভেরিয়েবলের ভিতরে আমরা হচ্ছে যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি একটা মেথড ইউজ করছি আমরা। তো এই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি মেথড ইউজ করে আমরা এর ভিতরে একটা আইডি দিয়ে দিছি। তো এখন আমাদের এই ডকুমেন্টের ভিতরে যে এলিমেন্টের আইডি পাসওয়ার্ড, সেই এলিমেন্টটাকে কিন্তু আমাদের এই ভেরিয়েবলের ভিতরে স্টোর হয়ে গেল। কারণ আমরা জানি যে ভেরিয়েবলের কাজ হচ্ছে যে ভ্যালু স্টোর করা। তো আমরা এই ভেরিয়েবলের ভেতরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমাদের এখানে দেখেন এই যে ইনপুটের আমাদের ইনপুট ট্যাগ, এই ইনপুট ট্যাগটাকে আমি যেহেতু করলাম, আমরা যেহেতু এই ইনপুট ট্যাগের টাইপের ভ্যালুটা আমি চেঞ্জ করবো, তাহলে আমাকে এখানে এই ইনপুট ট্যাগটাকে একটা ভেরিয়েবলের ভিতরে ধরে নিতে হবে। আর এইখানে যেহেতু আমরা এই আই এর উপরে ক্লিক করে, যে আই ট্যাগের উপরে ক্লিক করে আমরা হচ্ছে যে আমাদের আইকনটাকে চেঞ্জ করবো, সরি ক্লিক করে আমরা হচ্ছে যে আমাদের পাসওয়ার্ডটাকে চেঞ্জ করবো, যার কারণে এই আইকনটাকে আমাকে একটা ভেরিয়েবলের ভিতরে ধরে নিতে হবে। তো আমাদের এখানে দেখেন আমরা এই দুইটা এলিমেন্টকে আমরা এখানে ধরে নিচ্ছি, যে আমাদের এখানে কি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তার মানে হচ্ছে যে আমার এই HTML পেজ
তো এই HTML পেজটাকে যেহেতু আমরা ডকুমেন্ট করি, তো আমাদের এই ডকুমেন্টের ভিতরে যে ট্যাগে আইডি পাসওয়ার্ড আছে সেই ট্যাগটাকে সিলেকশন করো। তো আমাদের এই যে ইনপুটের ভিতরে দেখেন একটা আইডি আছে, আইডির নাম হচ্ছে যে পাসওয়ার্ড। তো আমরা এই আইডির মাধ্যমে আমরা আগে এইখানে এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ওই আইডির নাম দিয়ে দিলাম। তাহলে আমার এই এই ভেরিয়েবলের ভিতরে আমার হচ্ছে যে এই ট্যাগটা সিলেকশন হয়ে গেল, এই যে ইনপুট ট্যাগটা সিলেকশন হয়ে গেল। আর পরবর্তী লাইন যেটা আমাদের আছে সেটা হচ্ছে যে আমি এখানে দেখেন আবার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে দিচ্ছি টুবুলার নাম। তো আমাদের HTML ট্যাগে দেখেন আমাদের এই যে এই আই ট্যাগের ভিতরে একটা আইডি কল করা আছে যে টুবুলার। তো আমি যেহেতু এই দুইটা এলিমেন্টের উপর ডিপেন্ড করে কাজ করব, যে আইকনের উপর ক্লিক করব, করে আমি ইনপুটের টাইপ চেঞ্জ করে দেব। তাহলে আমার এই দুইটা ট্যাগকে আগে ধরে নিতে হবে, এই আই ট্যাগকে ধরে নিতে হবে আর এই ইনপুট ট্যাগটাকে ধরে নিতে হবে। তো যার কারণে আমরা কিন্তু এখানে এরকম দুইটা ভেরিয়েবলের ভিতরে আমাদের হচ্ছে যে এই দুইটা ট্যাগকে আমরা হচ্ছে যে সিলেকশন করে নিচ্ছি। তো এখন এখানে আমরা যদি ওইভাবে দেখি যে আমরা এখানে ভার এলিমেন্ট নিয়েও ভার দিয়েও আমরা কাজ করতে পারি, এই ভার কিওয়ার্ড দিয়েও আমরা ভেরিয়েবল কল করতে পারি, আবার হচ্ছে যে লেট কিওয়ার্ড দিয়েও আমরা ভেরিয়েবল কল করতে পারি, কোনো সমস্যা নাই। তো আমি ভারটা আমি দিচ্ছি বা লেটটা আপনারা দিতে পারেন। তো ধরুন আমি এইখানে ভেরিয়েবল নিলাম পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড ইকুয়াল টু আমরা এখন এই পাসওয়ার্ড ভেরিয়েবলের ভিতরে কোন ট্যাগকে আমরা স্টোর করব সেই ট্যাগকে আমরা সিলেকশন করি, যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এই মেথড আমি লিখলাম, লিখে এখন এই ভিতরে আমি যে আইডি কে সিলেকশন করতে চাচ্ছি সেই আইডির নাম। তো আমি চাচ্ছি যে ইনপুট ট্যাগে আমাদের যে আইডিটা আছে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড আইডিটাকে এখানে দিয়ে দিলাম। এটা কি বুঝতে পারছি আমরা? এই ভেরিয়েবল ধরাটা কি বুঝতে পারলাম? জি স্যার, বোঝা যায়। আচ্ছা, ধন্যবাদ। তো এইভাবে আমরা হচ্ছে যে পরবর্তীতে আমরা এই যে আইকন যেটা আছে, ধরুন আইকনটাকেও আমরা এখানে একটু ধরে নিই, যে আমি এখানে ধরুন আইকন নামে দিচ্ছি, ভেরিয়েবলের নাম আমি আইকন দিচ্ছি, বা এটা আমরা একটু চেঞ্জ করে শুধু পাস দিয়ে রাখি, এরকম ভেরিয়েবলের নাম পাস দিয়ে দিলাম। তো এখানেও আমাদের এইরকম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমরা আইকনটা যে আইডির ভিতরে আছে আইডির নাম হচ্ছে নিয়ে, তাহলে আমাদের দুইটা এলিমেন্ট আমাদের এই দুইটা ভেরিয়েবলের ভিতরে স্টোর হয়ে থাকলো। তো এটা গেল আমার প্রথম কাজ। যেহেতু আমি চাচ্ছি এই এলিমেন্টে ক্লিক করে এই এলিমেন্ট পরিবর্তন করবো, তো যে যে এলিমেন্টে আমাদের কাজ করার প্রয়োজন পড়বে সেই সেই এলিমেন্ট গুলোকে আগে আমরা জাভা স্ক্রিপ্টের ভেরিয়েবলের ভিতরে আগে আমরা এইভাবে স্টোর করে দেবো। করে দেওয়ার পরে এখন আমরা কাজটা করতেছি কিসের মাধ্যমে সেটা আগে আমাকে এখানে বলে দিতে হবে। তো আমি কিন্তু কাজটা করতেছি কিসের মাধ্যমে, ক্লিকের মাধ্যমে। যে আইকনের ওপর যখন ক্লিক করতেছি, যে আইকনের ওপর যখন ক্লিক করতেছি তখন আমার পরিবর্তনটা হচ্ছে, আবার আইকনের উপর যখন ক্লিক করতেছি তখন মানে ক্লিকের মাধ্যমে কিন্তু আমি পরিবর্তনটা করতেছি। একবার পাসওয়ার্ড করে দিচ্ছি আর একবার টেক্সট করে দিচ্ছি। তাহলে আমার এখানে ইভেন্ট অ্যাড করতে হবে, ক্লিক ইভেন্ট। তো ক্লিক ইভেন্টটা আমরা কার উপরে অ্যাড করবো, এই আইকন ট্যাগের উপরে। তো যার কারণে আমার এখানে কিন্তু দেখেন এখানে আমাদের এই যে টুগলার যে ভেরিয়েবলটা আমরা নিয়েছিলাম, এটা যেহেতু এই ভেরিয়েবলের ভিতরে যেহেতু আমাদের আইকন এলিমেন্টটা আছে, তো আমরা তো আমরা এখানে একটা মেথড ইউজ করছি, এই যে অ্যাড ইভেন্ট লিস্টেনার। তো এই অ্যাড ইভেন্ট লিস্টেনার এই মেথডের কাজ হচ্ছে যে আমাদের জাভা স্ক্রিপ্টের যত ইভেন্ট আছে সবগুলো ইভেন্টকে অ্যাক্টিভ করা। এই মেথডের কাজ হচ্ছে যে ইভেন্ট গুলোকে আমাদের অ্যাক্টিভ করে নেওয়া। এই অ্যাড ইভেন্ট লিস্টেনার যে ইভেন্টটা আমরা পাবো, এই ইভেন্টের কাজ আমরা সেটা ক্লিক ইভেন্ট হোক, মাউস ইভেন্ট হোক, ওভার ইভেন্ট হোক, এই ধরনের ইভেন্ট নিয়ে যখন আমরা কাজ করব তখন আমাদের এই অ্যাড ইভেন্ট লিস্টেনার এই মেথডটা ব্যবহার করে আমরা কাজ করবো আর কি। করে আমরা একটা ইভেন্ট অ্যাক্টিভ করে নিতে পারবো। তো এখন আমাদের এইখানে আমরা বলে দিব যে ক্লিকটা আমি কার উপর করতেছি, আইকনের উপরে। তো আইকনটা আমার এই যে টুলগুলার ভেরিয়েবলের ভিতরে যেহেতু স্টোর আছে,
তার কারণে এখানে আমি বলে দিলাম যে আইকনের ওপরে যখন আমি ক্লিক করব তখন আমার একটা ফাংশন কল হবে, এবং এই ফাংশনের ভিতরে আমাদের যে কোড গুলো আছে সেই কোড গুলো আমাদের রান হয়ে যাবে। তো যার কারণে আমরা এখন এইখানে এরকম বলতে পারি যে এখানে আমাদের আইকন ট্যাগটা আছে হচ্ছে যে আমাদের এই আইকনের ভিতরে, আইকন ভেরিয়েবলের ভিতরে, যার কারণে আমরা এখানে আইকন ভেরিয়েবল দিয়ে ডট দিয়ে আমরা বলছিলাম গুগল, সরি অ্যাট ইভেন্ট লিস্টেনার। তো অ্যাট ইভেন্ট লিস্টেনার দিয়ে আমাদের হচ্ছে যে এইভাবে এই এটা লিখতে হয়, এই মেথডটা লিখতে হয়। তো আমরা এই যে আইকন ট্যাগ এর ভিতরে যেহেতু আইকন ট্যাগ আছে, তাহলে আমরা এখানে প্রথমত আইকন ট্যাগ দিলাম, দিয়ে আমরা কি বলতেছি আইকন ট্যাগের উপরে কি ইভেন্ট অ্যাড করব, এই যে অ্যাড ইভেন্ট লিস্টেনারের মাধ্যমে আমরা হচ্ছে যে কি ইভেন্ট অ্যাড করব, ক্লিক ইভেন্ট। তাহলে এইখানে এই যে ইভেন্টের ব্র্যাকেটের ভিতরে আমি এখানে বলে দিব ক্লিক। আমরা এই যে ক্লিক দিয়ে দিলাম, তাহলে আমাদের কি হলো যে আইকনের ওপরে আমার এই ক্লিক ইভেন্ট অ্যাড হয়ে গেল। তো আইকনের ওপরে যখন আমি ক্লিক করব তখন আমি কি কাজ করতে চাচ্ছি, তো আমি আইকনের উপর ক্লিক করে কি করতে চাচ্ছি, যে আইকনের উপর ক্লিক করে এই টাইপটাকে পাসওয়ার্ড করে দিতে চাচ্ছি, আবার আইকনের উপর ক্লিক করে এই টাইপটাকে টেক্সট করে দিতে চাচ্ছি, এইরকম মানে আইকনের উপর ক্লিক করে কিন্তু আমি কাজগুলো সম্পাদন করতে চাচ্ছি। তো যার কারণে এখন এইখানে আমরা একটা ফাংশন কল করবো, যে অ্যাড ইভেন্ট লিস্টার এটা নিয়ম যে আপনার এখানে দুটা প্যারামিটার থাকে। প্রথম প্যারামিটারে আপনার ইভেন্টের নাম দিতে হবে, আর দ্বিতীয় প্যারামিটারে আপনার ফাংশন নেম থাকবে। আমরা এরকম একটা ফাংশন কিওয়ার্ড দিয়ে আমরা এইভাবে এইটা ইয়ে করে দিই। যে ফাংশন আমাদের যেভাবে লিখতে হয়, ফাংশন দিয়ে ব্র্যাকেট শুরু শেষ, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। তো আমরা এটা ফাংশন কল করলাম যে আমি যখন আইকনের ওপরে এই ক্লিক ইভেন্ট অ্যাপ্লাই করব তখন আমার এই ফাংশনটা রান হবে। তো রান হয়ে এখন যদি আমি চাই যে ফাংশনের উপরে রান ক্লিক করে এটা কাজ করতেছে কিনা সেটা একটু দেখি, দেখার জন্য ধরুন আমি এমনিতে সিম্পল একটা উইন্ডো ডট অ্যালার্ট মেথড ইউজ করে দিই, দিয়ে আমি এখানে হয়তো কথা দিলাম যে ওয়ার্ক। এটা জাস্ট চেক করার জন্য আমি চেক করতেছি যে দেখি আমরা আমাদের ওই ক্লিক ইভেন্টটা কাজ করতেছে কিনা। জাস্ট ক্লিক ইভেন্ট যদি কাজ করে Recording stopped. তারপরে যখন ক্লিক করবো তখন এখানে যদি আমাদের পাসওয়ার্ড থাকে, তো পাসওয়ার্ডটা এই ইনপুটের যে টাইপ অ্যাট্রিবিউটটা আছে, আমাদের এই যে টাইপ অ্যাট্রিবিউট যেটা আছে, তো আমরা ক্লিক করে এখন এই ইনপুট ট্যাগের এই টাইপ অ্যাট্রিবিউটটা আমি চেঞ্জ করে দেবো, এইটা চাচ্ছি আমি। তো যার কারণে এখন আমাদের এখানে কোড যেটা লিখতে হবে সেইটা হচ্ছে যে আমরা এখানে একটা কন্ডিশন আগে দিয়ে দিই, কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমাকে এই কাজটা করতে হবে। আমার কন্ডিশনটা হচ্ছে যে কি, যেমন ধরুন এই যে এই ভেরিয়েবলের ভিতরে আমার কি ট্যাগ আছে, এই যে পাসওয়ার্ড ভেরিয়েবলের ভিতরে কি ট্যাগ আছে, পাসওয়ার্ড ভেরিয়েবলের ভিতরে ইনপুট ট্যাগ আছে। তো আমরা এখানে বলে দিলাম যদি ইনপুট ট্যাগের টাইপ পাসওয়ার্ড হয়, মানে ইনপুট ট্যাগের ডট টাইপ, এই টাইপ অ্যাট্রিবিউট, এই টাইপ প্রপার্টি, এটা একটা প্রপার্টি। তো এই টাইপ প্রপার্টির মাধ্যমে আমরা হচ্ছে যে আমাদের এই ট্যাগের টাইপের ভ্যালুটা কি আছে সেটা আমরা পাই। যেমন আমরা যখনই কোনো যখন এই টাইপ প্রপার্টিটা ইউজ করবো, এই টাইপ প্রপার্টিটা ইউজ করলে তখন সেটা যদি আমাদের ইনপুট ট্যাগ হয়ে থাকে, তাহলে ইনপুট ট্যাগের টাইপ এইটুকু কল করলে আমাদের যে ইনপুট ট্যাগটাকে আমরা করে নিছি এই ভেরিয়েবলের ভিতরে, তো সেই ইনপুট ট্যাগের টাইপ কি সেটা আমরা আউটপুটে পেয়ে যাবো। মানে আমার এই দুটো অংশের মাধ্যমে আমার এখানে উঠে আসবে হচ্ছে যে আমাদের দেখেন এই ইনপুট টাইপের ইয়ে কি, ইনপুট টাইপের ভ্যালু কি আছে, পাসওয়ার্ড আছে। এখন এখানে যদি পাসওয়ার্ড না থেকে যদি এরকম নাম্বার থাকতো, তাহলে যখন আমি এই কোড ব্যবহার করবো, এই যে এই কোড যখন ব্যবহার করবো, এইখানে যখন এইভাবে ব্যবহার করবো তখন আমরা এইখানে আউটপুট আসবে হচ্ছে যে নাম্বার। যে আমরা এই যে এই পাসওয়ার্ড ভেরিয়েবলের মাধ্যমে যেহেতু এখানে ইনপুট ট্যাগ নিয়ে নিচ্ছি এই আমাদের HTML এর,
তো এই যে এই ইনপুট ট্যাগের টাইপ, তাহলে এই টাইপের ভিতরে কি আছে? ভ্যালু, নাম্বার ভ্যালু আছে। তাহলে আমার কিন্তু এখানে এইটুকু কল করার সাথে আমার এখানে নাম্বার ভ্যালুটা চলে আসবে। কিন্তু আমার এখানে পাসওয়ার্ড থাকে, তো আমার যদি এখানে পাসওয়ার্ড থাকে তাহলে কিন্তু আমার এখানে পাসওয়ার্ড চলে আসবে। এমনি জাস্ট আমরা এখানে এক্সাম্পল দেখলাম, আমি তো করিনি, এমনি দেখলাম। তো এখন আমি এখানে একটা কন্ডিশন দিব যে প্রথম অবস্থায় যদি আমাদের ইনপুটের টাইপ সমান সমান পাসওয়ার্ড হয়, যে যদি ইনপুটের টাইপ সমান সমান পাসওয়ার্ড হয়, তাহলে আমরা কি করে দেব? ওই ইনপুটের টাইপটা আমরা করে দেবো টেক্সট। এইরকম একটা আমরা এখানে একটা ইয়ে দিয়ে দিলাম যে আমার যদি পাসওয়ার্ডের টাইপ ইনপুটের টাইপ পাসওয়ার্ড থাকে, তাহলে আমি হচ্ছে যে কন্ডিশনটা, যেহেতু এখানে একটা কন্ডিশন দিয়ে দিছি, তো কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে আমার এই ট্রু ব্লকে আসবে। ট্রু ব্লকে এসে এইখানে যে কোড আছে সেই কোড গুলো হচ্ছে যে আমাদের ব্রাউজারে অ্যাপ্লাই হয়ে যাবে। আর এইখানে আমি যে কন্ডিশনটা দিয়েছি সেটা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু আমার এই ট্রু ব্লকের ভিতরে ঢুকবে না। ট্রু ব্লকে না ঢুকে তখন আমাদের এই ইলস ব্লকে আসবে। ইলস ব্লকে এসে এখানে যে আমি কোড রাখবো সেই কোডটা আমাদের হচ্ছে যে ব্রাউজারে রান হয়ে যাবে। তো আমি এখানে যেটা করে দিব সেটা হচ্ছে যে আমি করে দিব কি যে যদি পাসওয়ার্ডে আমি তখন এই আইকনের উপর ক্লিক করব, করার পরে যখন আমাদের এই কোডিং মানে ফাংশনটা যখন রান হবে, ফাংশন রান হলে এইখানে যখন আসবে এসে আগে দেখবে যে ইনপুটের টাইপ পাসওয়ার্ড আছে কিনা। প্রথম অবস্থায় আমাদের এই ব্রাউজারে যখন আমরা এই ফর্মটাই ইয়ে করবো আর কি, রিলোড দিয়ে এখানে রাখবো, তখন কিন্তু আমাদের অবশ্যই এটার ইনপুট টাইপ পাসওয়ার্ড টাইপ প্রথম অবস্থায় দেখেন। প্রথম অবস্থায় কিন্তু আমাদের এইটার ইনপুটের টাইপ পাসওয়ার্ড আছে, এই যে ইনপুটের টাইপ পাসওয়ার্ড আছে। তো তাহলে ইনপুটের টাইপ যখন আমি ক্লিক করব, ক্লিক করার পরে যদি দেখে এই ইনপুটের টাইপ পাসওয়ার্ড, তখন আমাদের কি হচ্ছে? ক্লিক করার পরে যদি আমরা দেখি ইনপুটের টাইপ পাসওয়ার্ড, তাহলে আমাদের এখানে কি বলে দিচ্ছি, এই ট্রু গুলোকে এসে আমরা বলে দিচ্ছি যে ওই ইনপুটের এই টাইপটা চেঞ্জ করে কি করে দাও? টেক্সট করে দাও। তো আমরা একটা এলিমেন্টের অ্যাট্রিবিউট যখন চেঞ্জ করতে যাবো এলিমেন্টের ভিতরে, মানে আমাদের এই যে এটা হচ্ছে এলিমেন্ট, এই ইনপুটটা একটা এলিমেন্ট বা ট্যাগ। তো এখন এই এলিমেন্টের আমি হচ্ছে যে টাইপের ভ্যালু চেঞ্জ করবো। তো যখন আমরা ইনপুটের টাইপের ভ্যালু চেঞ্জ করতে যাব, তখন জাভা স্ক্রিপ্টের আমাদের একটা মেথড আছে, মেথডের নাম হচ্ছে যে সেট অ্যাট্রিবিউট। তো এই সেট অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা হচ্ছে যে এই এলিমেন্টের কোন অ্যাট্রিবিউটের ভ্যালু চেঞ্জ করব সেইটা আমরা হচ্ছে যে এখানে বলে দিই। সেটা টাইপ হতে পারে, অন্য কোনো অ্যাট্রিবিউট হতে পারে, অন্য কোনো অ্যাট্রিবিউট হতে পারে, এইরকম। তো এখন আমরা আমাদের এইখানে যেটা করব, এখানে যেহেতু ক্লিক করার পর আমরা বলে দিচ্ছি যে if, দিয়ে আমরা বলে দিই যে যদি আমাদের পাসওয়ার্ড এলিমেন্ট ইনপুটটা আমাদের কার ভিতরে আছে, এই ভেরিয়েবলের ইনপুটটা, যে যদি ইনপুট ডট টাইপ, যে ইনপুটের টাইপ, যদি ইনপুটের টাইপ সমান সমান পাসওয়ার্ড, মানে এখানে যে ভ্যালুটা দিচ্ছি, যে আমরা এই যে এইটুকুর মাধ্যমে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে যে আমাদের ইনপুটের, এই ইনপুটের টাইপের ভ্যালু কি আছে? পাসওয়ার্ড আছে। তো যখন আমি এইটুকু কল করতেছি তখন কিন্তু আমার এখানে কিন্তু পাসওয়ার্ড বসে যাচ্ছে, এরকম পাসওয়ার্ড বসে যাচ্ছে। তার মানে দেখেন এই পাসওয়ার্ড সমান সমান এই পাসওয়ার্ডের ভ্যালু, তাহলে দুইটা কিন্তু সমান হলো। এখানে যে ভ্যালুটা আসতেছে সেই ভ্যালু এই ভ্যালুর সমান। তো আমি কিন্তু কন্ডিশন দিয়ে দিছি এরকম যে এখানে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালু যদি এই ভ্যালুর সমান হয়, মানে আমি এখানে যে ভ্যালুটা দিচ্ছি সেই ভ্যালুর সমান যদি এই ভ্যালু হয়, তাহলে আমার এই ট্রু ব্লকে যে কোড থাকবে সেই কোড রান করবে। আর এই ভ্যালুর এখানে যে ভ্যালুটা আসবে সেটা যদি এই ভ্যালুর সমান না হয়, তাহলে হচ্ছে যে আমাদের ইলস ব্লকে আসবে, এরকম ইলস ব্লকে আসবে। তো এই যে এখানে আমাদের যে ভ্যালুটা আমরা ডাইনামিক যে ভ্যালুটা নিচ্ছি সেটা হচ্ছে দেখি আমরা এই যে এই পাস ভেরিয়েবল দিলাম, দেওয়ার পরে ডট টাইপ বলে দিলাম। তাহলে আমাদের এই পাস ভেরিয়েবল বলতে আমাদের হচ্ছে যে এই ইনপুট ট্যাগ
এবং এই ইনপুট ট্যাগের টাইপ কি আছে পাসওয়ার্ড। তাহলে আমার এইখানে কিন্তু এইটুকুর মাধ্যমে এখানে পাসওয়ার্ড বসে গেছে। তো পাসওয়ার্ড সমান সমান এই পাসওয়ার্ড ভ্যালু, তাহলে দুইটা ভ্যালু যেহেতু সমান হয়েছে, এই ভ্যালু এই ভ্যালু সমান, তাহলে আমার কন্ডিশন ট্রু। তাহলে কন্ডিশন ট্রু হলে আমি এই ট্রু গুলোকে এসে এখন এখানে যেটা শো করাবো সেটা আমার ব্রাউজারে শো হবে। তো এখন এখানে আমি শো করাতে চাচ্ছি এটা কি, যে আমরা এখানে শো করাবো কি, যে এই ইনপুটের অ্যাট্রিবিউটটা চেঞ্জ করে দেবো। তো ইনপুটের অ্যাট্রিবিউট চেঞ্জ করার জন্য আমাদের একটা মেথড আছে, মেথডের নাম হচ্ছে সেট অ্যাট্রিবিউট। তো আমরা এখানে ওই সেট অ্যাট্রিবিউটটা আমরা ব্যবহার করব। কিন্তু এখন কোন ট্যাগে আমরা অ্যাট্রিবিউট চেঞ্জ করব। তো আমরা চাচ্ছি যে এই এই ইনপুট ট্যাগের এই যে এই ইনপুট ট্যাগের এই টাইপ অ্যাট্রিবিউটের এই ভ্যালুটা চেঞ্জ করব। তো যার কারণে আমাদের ইনপুট ট্যাগটাকে আমরা ধরে রাখছি কার ভেতরে, এই পাসওয়ার্ড ভেরিয়েবলের ভেতরে। তাহলে আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিই, এই যে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড মানে এটা পাস ভেরিয়েবল মানে হচ্ছে যে আমাদের এখানে ইনপুট ট্যাগ আসলো। তাহলে ইনপুট ট্যাগের এই সেট অ্যাট্রিবিউট এই ভ্যালু এই মেথডের মাধ্যমে এখন আমি বলে দিচ্ছি যে ইনপুট ট্যাগের এই টাইপ মানে সেট অ্যাট্রিবিউটে আমাদের টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হয়ে যাবে কি টেক্সট। তো এখন এখানে যদি আমরা টাইপ অ্যাট্রিবিউটের অন্যান্য ভ্যালু যেগুলো আছে নাম্বার ইমেল ফাইল যেটাই দিয়ে দেবো সেটাই আমাদের পরিবর্তন হবে। তো আমি এই যে টেক্সট দিয়ে দিলাম, দিয়ে এখন এটা সেভ দিই, দিয়ে আমরা এটা একটু চেক করি কি অবস্থা। তো চেক করার জন্য আমরা এখান থেকে আবার একটু আমরা ব্রাউজারে যাই, এই পেজে আসি, রিলোড দিই, দিলে দেখেন প্রথম অবস্থায় আমার এই ইনপুটে আমি একটা পাসওয়ার্ড দিয়ে রাখলাম, আর এই ইনপুটের টাইপ কিন্তু আমার পাসওয়ার্ড আছে। তো এখন এর উপর আমি যখন ক্লিক করবো, এই যে এর উপরে ক্লিক করলাম, এই যে দেখেন পাসওয়ার্ড কিন্তু এখন এই যে ইনপুটের টাইপ চেঞ্জ হয়ে কিন্তু টেক্সট হয়ে গেছে। Recording stopped. Recording in progress. তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এর উপরে তখন আবার ক্লিক করব, তখন আবার সেটা টেক্সট থেকে পাসওয়ার্ড হয়ে যাবে। তো এই জন্য আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে যখন আমি এর উপরে ক্লিক করতেছি তখন এটা চেক করতেছে। প্রথমবার যখন ক্লিক করবো মানে যতবার ক্লিক করবো ততবারই কিন্তু আমার এই ফাংশনটা রান হবে। আমি প্রথমবার যখন এর উপরে ক্লিক করতেছি তখন প্রথমে কিন্তু আমার এইখানে এসে আগে প্রথমে চেক করলো যে ইনপুটের টাইপ যদি পাসওয়ার্ড হয় তাহলে এই কোড কাজ করবে। তো যার কারণে মানে প্রথম অবস্থায় ক্লিক করছিলাম, যেমন ধরেন এই যে আমাদের এটা এরকম থাকলো। প্রথম অবস্থায় আমরা এই যে প্রথম অবস্থায় আমাদের পাসওয়ার্ড আছে, তো আমি যখন এর উপর ক্লিক করব, এই আইকনের উপর যখন ক্লিক করবো তখন আগে এসেও দেখবে যে ইনপুটের টাইপ পাসওয়ার্ড কিনা। যদি পাসওয়ার্ড থাকে তাহলে সেটাকে টেক্সট করে দেবে, যেহেতু আমরা বলছি যে পাসওয়ার্ড যদি এইটুকু ভ্যালু যেহেতু পাসওয়ার্ড আসতেছে যে এই পাসওয়ার্ড সমান সমান যদি পাসওয়ার্ড হয় তাহলে এইটা কাজ করবে। আর তো আমাদের প্রথমত এইটা চেক করে নিয়ে যখন দেখতেছে যে হ্যাঁ এখানে হচ্ছে যে আমাদের পাসওয়ার্ড আছে, তার মানে এই কন্ডিশনটা সত্য, তখন এই কোডটা রান করছে। তো আমি এই যে প্রথম একবার ক্লিক করলাম, করলে আমার কিন্তু এটা চেঞ্জ হয়ে এখন কিন্তু টেক্সট হয়ে গেছে। তো এখন আমি আবার যখন এর উপরে ক্লিক করবো তখন কিন্তু ও আবার এসে এখানে দেখবে। তো আমি যখন আবার এর উপর ক্লিক করব তখন এই ফাংশনটা যখন আবার রান হবে তখন এইখানে এসে এই যে ইনপুট ডট টাইপ, তো ইনপুট ডট টাইপ এটার মাধ্যমে আমার কিন্তু এখন দেখেন আমার ইনপুটের টাইপ কি হয়ে আছে টেক্সট। তো যার কারণে এখানে কিন্তু তখন আবার বসে যাবে হচ্ছে যে টেক্সট বসে যাবে, তখন আর কিন্তু পাসওয়ার্ড বসবে না। কারণ আগে পাসওয়ার্ড ছিল সেটা চেঞ্জ হয়ে এখন হয়ে গেছে টেক্সট। তো যখন আমি দ্বিতীয়বার যখন ক্লিক করতেছি তখন আমার এখানে কিন্তু ওই ইনপুট ডট টাইপ দেওয়ার কারণে ওর যে টাইপের যে ভ্যালু সেটা আমার এখানে বসে গেল। তো এখন দেখেন এই যে এই ভ্যালু কিন্তু সমান না। তো তার কারণে এখন আর কিন্তু আমার এই কোডটা কাজ করবে না। এখন আমার কি হবে, এই যেহেতু এইটা আমার কন্ডিশনটা ফলস হয়ে গেছে তখন ও কিন্তু আর এই ট্রু গুলোকে আসবে না, তখন আসবে এই ফলস গুলোকে। তো এখন আমি ফলস গুলোকে এসে এখন বলে দিব, এইটাই বলে দিব। এখন ফলস গুলোকে আবার কি হয়ে যাবে যে পাসওয়ার্ড মানে পাস পাস বলতে আমাদের এই ইনপুট ট্যাগের অ্যাট্রিবিউটের এই অ্যাট্রিবিউটের ভ্যালু সেট করে দাও, কি ভ্যালু সেট করে দাও পাসওয়ার্ড। এটা আমরা চাচ্ছি যে ক্লিক করে একবার টেক্সট করে দেবো, আবার একবার ক্লিক করে পাসওয়ার্ড করে দেবো।
তো এই যে এখানে আমি আবার ইলস ব্লকে এসে এটাকে আমি পাসওয়ার্ড করে দিলাম, দেওয়ার কারণে এখন দেখেন যেটা হবে। তো এখানে আমরা বলে দিই যে ইনপুট ডট টাইপ। তো আমাদের প্রথম অবস্থায় দেখেন এই যে প্রথম আমি আবার রিলোড দিচ্ছি, প্রথম অবস্থায় আমি যখন প্রথমবার ক্লিক করব, এই যে প্রথম যখন ক্লিক করব তখন আগে আমার এইখানে এসে দেখে নিবে, এখানে এসে দেখবে যে ইনপুট ডট টাইপ, এটার ভ্যালু কি আছে পাসওয়ার্ড। তাহলে প্রথম যখন ক্লিক করব তখন ইনপুট ডট টাইপ এটার ভ্যালু এখানে পাসওয়ার্ড বসে যাবে। তাহলে পাসওয়ার্ড সমান সমান পাসওয়ার্ড, মানে এখানকার ভ্যালু এই ভ্যালুর সমান, তখন আমার এই কোড কাজ করবে, করে আমাদের এই ইনপুটের টাইপ টেক্সট করে দেবে। তো তার কারণে দেখেন এখানে ক্লিক করলাম, এই যে ইনপুটের টাইপ টেক্সট হয়ে গেল। এখন আমি আবার যখন এর উপর ক্লিক করব তখন ওই এখানে এসে চেক করবে ইনপুটের টাইপ, এখানে কিন্তু এই যে টেক্সটটাকে ওইখানে কিন্তু বসাই দেবে। এখানে কিন্তু আর পাসওয়ার্ড যেহেতু পাবে না, টেক্সট পাবে, তখন এখানে কিন্তু টেক্সটটাকে বসাই দেবে। তো এই যে টেক্সট সমান সমান এই পাসওয়ার্ড কিন্তু না, মানে পাসওয়ার্ড এই ভ্যালু সমান কিন্তু এই ভ্যালু না, তখন আমার কন্ডিশন মিথ্যা হবে, তখন কিন্তু আমার এই ট্রু ব্লকে আর আসবে না। ট্রু ব্লকে না আসে তখন এই ইলস ব্লকে আসবে, এসে আমার এই কোডটা রান করে দেবে। তো এখানে আমি কি বলে দিছি যে ওই ইনপুটের টাইপ কি হয়ে যাবে, আবার পাসওয়ার্ড হয়ে যাবে। তো তার কারণে এখন দেখেন আমি দ্বিতীয়বার যখন ক্লিক করলাম, এই যে দ্বিতীয়বার ক্লিক করলাম, আমার কিন্তু আবার এটা পাসওয়ার্ড হয়ে গেল। তো এইভাবে আমি ক্লিক করলে টেক্সট হচ্ছে, এই যে ক্লিক করলে পাসওয়ার্ড হচ্ছে। এটা কি বুঝতে পারছি আমরা? Recording stopped. আচ্ছা, আপনারা একটু আগে দেখেন নামাজের সময় হয়ে গেছে, আমি একটু নামাজ পড়ে এসে আসি। আপনারা এই কোডটা একটু ভালোভাবে একটু দেখে নেন যে এইখানে আমরা কি কারণে কি করলাম। আমি স্ক্রিনটা ওপেনে রাখতেছি, আর নামাজ পড়ে আসেন, নামাজ পড়ে এসে আবার আমরা ক্লাস শুরু করবো। যে কাজটা করলাম এখানে কোনো প্রবলেম আছে কিনা আপনাদের বুঝতে, যে না এই লাইনটাকে বুঝি নাই? যদি বুঝতে না পারেন তাহলে একটু বলেন, রিপিট করতেছি আপনার। এইটুকু বুঝতে পারছি কি আমরা? জি স্যার, বুঝেছি স্যার, আরেকবার একটু বলেন স্যার। এখানে দেখেন আমরা প্রথম যে বিষয়টা এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এর উপরে এই যে আইকনের উপরে, এটা ধরুন একটা আইকন। তো আমি চাচ্ছি যে আইকনের উপর ক্লিক করব, করে আমরা এই যে এটাকে বক্স, তো এই ইনপুট বক্সের ভ্যালুটা চেঞ্জ করে দেবো। যার কারণে আমার এখানে দুইটা এলিমেন্ট নিয়ে আমার কাজ করতে হচ্ছে, এটা হচ্ছে যে আইকন আর এটা হচ্ছে ইনপুট। তো যার কারণে আমি কিন্তু এখানে প্রথমত আগে আমার এই যে ইনপুটটাকে আমি হচ্ছে যে এই ফার্স্ট ভেরিয়েবলের ভিতরে ধরে নিয়েছি, আর আইকন এলিমেন্টটাকে আমি আইকন ভেরিয়েবলের ভিতরে ধরে নিয়েছি, এবং সেটা কিসের মাধ্যমে? এই আইডির মাধ্যমে। আমার এখানে দেখেন এই যে ইনপুট ট্যাগের ভিতরে আমার একটা আইডি আছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড আইডিটা আমি এখানে কল করে দিয়ে পাসওয়ার্ড ওই ইনপুট ট্যাগটাকে আমি এখানে ধরে নিছি। আর আইকন ট্যাগের ভিতরে, এই যে আইকন ট্যাগের ভিতরে আমার একটা আইডি আছে টুকুলার। তো এই টুকুলার আইডির মাধ্যমে আমি আইকনটাকে আইকন ভেরিয়েবলের ভিতরে ধরে নিচ্ছি। তো ভেরিয়েবলের ভিতরে আমি এই দুইটাকে ধরে নিলাম, নেওয়ার পরে এখন এখানে আমার ইভেন্টটা কি নিয়ে কাজ করতে হচ্ছে, যে ক্লিক ইভেন্ট। এবং ক্লিক ইভেন্ট নিয়ে কাজ করার জন্য আমরা এখানে দেখতে হবে আমি কার উপর ক্লিক করতে চাচ্ছি। তো আমি যেহেতু আইকনের উপর ক্লিক করতে চাচ্ছি, তো আইকনের উপর আমার ক্লিক ইভেন্ট অ্যাড করতে হবে। তো যার কারণে এইখানে কিন্তু আমরা একটা লাইন লিখছি, দেখেন এই যে আইকন, এই আই ট্যাগের আইকনের উপরে আমরা ইভেন্ট অ্যাড করার জন্য আমাদের একটা মেথড ইউজ করতে হয়, অ্যাড ইভেন্ট লিস্ট। তো এই মেথডটা আমরা ব্যবহার করে কি ইভেন্ট অ্যাড করবো? ক্লিক ইভেন্ট। তাহলে আমাদের এখানে কি হলো, যে আইকনের উপরে ক্লিক করলে ক্লিক ইভেন্ট আমাদের অ্যাড হয়ে গেল এই মেথডের মাধ্যমে। তো আমরা যখন আইকনের উপরে ক্লিক করব তখন কি হবে? তো আমি চাচ্ছি আইকনের উপর যখন আমি ক্লিক করবো তখন আমার পাসওয়ার্ডটা শো হবে, আবার আইকনের উপর ক্লিক করলে পাসওয়ার্ডটা আবার হাইড হয়ে যাবে, এইরকম চাচ্ছি। তো যার কারণে আমরা এই যে ক্লিক করার পরে আমরা যে আইকনের উপর যখন আমি ক্লিক করব, তো তখন এখানে দেখেন আমি একটা ফাংশন রান করতেছি, এই যে ফাংশনের ব্র্যাকেট শুরু শেষ এইখানে। তো এই ফাংশন যখন আমি কল করবো বা রান করবো তখন এই ফাংশনের ভিতরে যে কোড থাকবে সেই কোডটা আমার ক্লিকের সাথে কাজ করবে। যখন আমি ক্লিক করবো
তখন এই ফাংশন আমার রান হবে এবং রান হয়ে এই ফাংশনের ভিতরে যে কোড আছে সেইগুলো আমার আউটপুট ব্রাউজারে দেখাবে। তো আমি এখানে কি হলো, যখন আমি প্রথমবার আইকনের উপর ক্লিক করলাম তখন এইখানে এই ফাংশনের ভিতরে ব্রাউজারে এসে দেখবে যে এখানে কি বলা আছে যে যদি মানে ইফ, এখানে একটা কন্ডিশন ইউজ করা হয়েছে। যে কন্ডিশনটা কি, যে আমরা যখন আইকনের উপর ক্লিক করব তখন এই ইনপুটের টাইপ কি আছে সেটা আগে আমরা এখানে ধরে নিচ্ছি। যে আমরা বলে দিচ্ছি যে যখন আইকনের উপর আমি ক্লিক করলাম, করার পর আমি একটা কন্ডিশন দিচ্ছি যে যদি ইনপুটের টাইপ সমান সমান এই ভ্যালুর সমান হয়। তো আমি প্রথমবার যখন ক্লিক করব তখন আমার এই ইনপুটের টাইপটা ধরার জন্য আমরা এখানে একটা প্রপার্টি ইউজ করছি। প্রপার্টির নাম হচ্ছে টাইপ প্রপার্টি। এই টাইপ প্রপার্টির মাধ্যমে আমাদের এখানে যে ইনপুট ডট টাইপ, এটার মাধ্যমে আমাদের হচ্ছে যে এই ইনপুটে এই ইনপুট ট্যাগের এই টাইপের ভ্যালুটা উঠে আসবে। তো আমাদের দেখেন প্রথম অবস্থায় ইনপুট ট্যাগের টাইপের ভ্যালু থাকে পাসওয়ার্ড। তার মানে আমি যখন এখানে বলে দিলাম যে ইনপুট ডট টাইপ যখন বলতেছি, এখানে ইনপুট ডট টাইপ যখন বলতেছি তখন এখানে কিন্তু আমরা বসে যাচ্ছি পাসওয়ার্ড ভ্যালু, এরকম পাসওয়ার্ড ভ্যালু বসে যাচ্ছে। তো এখন এই ভ্যালু সমান কিনা সেটা এখানে চেক করবে যে এখানে যে ভ্যালুটা আসতেছে সেই ভ্যালুটা এই ভ্যালুর সমান কিনা। তো এখন এখানে কিন্তু আমরা এটা ফিক্সড একটা ভ্যালু দিচ্ছি, এখানে আমরা আমাদের মতো করে যে কোনো কিছু দিতে পারি, সমস্যা নাই। কিন্তু সেটার সাথে এইটার মিল থাকতে হবে। তো যেহেতু আমি চাচ্ছি যে যখন এই ভ্যালুর সাথে এইখানে যে ভ্যালু আসবে সেটার মিল হলে তখন আমাদের এই ট্রু বলকে এই কোড রান হবে। তো যার কারণে আমি এখানে একটা পাসওয়ার্ড ভ্যালু, একটা ফিক্সড একটা ভ্যালু নিয়ে নিছি। নিয়ে এখন আমরা এই যে এই ভ্যালু প্রথমবার যখন আমি ক্লিক করতেছি তখন এইখানে আমাদের যেহেতু এই যে পাস ডট টাইপ, এটার মাধ্যমে আমার এখানে পাসওয়ার্ড আসতেছে। তাহলে পাসওয়ার্ড সমান সমান পাসওয়ার্ড, তাহলে আমার কন্ডিশনটা কিন্তু ট্রু। তো কন্ডিশন ট্রু হওয়ার কারণে এই ব্লকে ব্রাউজার আসবে, এসে দেখবে এখানে কি বলা হয়েছে পাস। পাস বলতে কি ইনপুট ট্যাগ। তাহলে ওই ইনপুট ট্যাগের সেট অ্যাট্রিবিউট, এই মেথডের কাজ হচ্ছে যে এখানে যে ট্যাগটা আছে সেই ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট সেট করে দেওয়া। তো আমরা এই যে ইনপুট পাস মানে হচ্ছে যে ইনপুট ট্যাগ, তাহলে ইনপুট ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট সেট করতেছি। অ্যাট্রিবিউটের নাম কি, টাইপ অ্যাট্রিবিউট। তো আপনি চাইলে এখানে অন্য যে কোনো কিছু অ্যাট্রিবিউট দিতে পারেন। আরো যে আমাদের অ্যাট্রিবিউট আছে সেটা ক্লাস হতে পারে, ইন হতে পারে, যে কোনো কিছু। ওই সেট অ্যাট্রিবিউটে আমরা যে শুধুমাত্র এখানে টাইপের নাম, টাইপ অ্যাট্রিবিউটের নামই দিতে পারবো এরকম। তাহলে এই যে পাস ডট, মানে এখানে পাস বলতে ইনপুট ট্যাগ, ইনপুট ট্যাগে আমরা একটা অ্যাট্রিবিউট সেট করতেছি। অ্যাট্রিবিউটের নাম কি, টাইপ অ্যাট্রিবিউট। তো এখানে এই সেট অ্যাট্রিবিউটে দুইটা প্যারামিটার থাকে, একটা হচ্ছে যে অ্যাট্রিবিউটের নাম, আর একটা হচ্ছে যে সেই অ্যাট্রিবিউটের ভ্যালু যেটা। তো আমরা সেট অ্যাট্রিবিউটের মাধ্যমে আমি টাইপ অ্যাট্রিবিউট সেট করলাম, করে তার ভ্যালুকে দিয়ে দিব টেক্সট। যার কারণে দেখেন এইখানে আমি যখন প্রথম অবস্থায় এখানে ক্লিক করছি করার কারণে কন্ডিশন যখন সত্য হচ্ছে তখন কিন্তু আমার এখানে টাইপ কিন্তু টেক্সট হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় থাকা এই অবস্থায় আমি যখন আবার এর উপরে ক্লিক করব তখন আমার কিন্তু এই ফাংশনটা আবার রান হবে। এই ফাংশনটা আবার রান হওয়ার কারণে আবার আমার এখানে আসবে যে পাস বলতে ইনপুট ট্যাগ, ইনপুট ট্যাগের টাইপটাকে এখানে তুলে আসবে। তো এখন কিন্তু আমার ইনপুট ট্যাগের টাইপ কি আছে, দ্বিতীয়বার যখন আমি ক্লিক করতেছি তখন এখানে এসে দেখবেন ইনপুট ট্যাগের টাইপ কিন্তু টেক্সট আছে। তাহলে এখন এইখানে আমার বসে গেল টেক্সট, এখানে কিন্তু এখন আমার এই যে এরকম টেক্সট বসে গেল। তাহলে এই টেক্সট আর এখানে মানে এখানে যে ভ্যালু আর এখানে যে ভ্যালু সেটা কিন্তু সমান না। কারণ এখানে ভ্যালু আছে আমার পাসওয়ার্ড আর এখানে আমার ভ্যালু বসে গেছে টেক্সট। তাহলে দুইটা যেহেতু আলাদা তার মানে আমার কন্ডিশনটা কিন্তু এখন সত্য হয়নি, এখন কন্ডিশনটা মিথ্যা হয়ে গেছে। তো যার কারণে আমার কিন্তু এই ট্রু বলকে ব্রাউজার কিন্তু আর আসবে না। এখন যেহেতু কন্ডিশন মিথ্যা পাচ্ছে তখন আমার ব্রাউজার চলে আসবে আমার এই ইলস বলকে। ইলস বলকে এসে দেখবে এখন আমরা এখানে আবার কি করতে বলছি যে আবার ইনপুট ট্যাগে একটা অ্যাট্রিবিউট সেট করো। অ্যাট্রিবিউটের নাম কি, টাইপ, এবং সেটার ভিতরটি দিয়ে দাও পাসওয়ার্ড।
তো যার কারণে ও কি করতেছে, যখন এখানে কন্ডিশন ফলস পাচ্ছে তখন ইলস ব্লকে এসে আমার কিন্তু এই টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু করে দিচ্ছে পাসওয়ার্ড। তো যার কারণে আমি দ্বিতীয়বার যখন আবার ফল ক্লিক করতেছি আইকনের উপর, তখন কিন্তু আমার এটা আবার পাসওয়ার্ড হয়ে যাচ্ছে। তো এইভাবে মূলত হচ্ছে যে আমাদের এই কোডটা কাজ করতেছে আর কি এখানে। আর এখানে আপনি যদি চান যে ক্লিক করলে আইকনের এটার সাথে সাথে আইকনটাও চেঞ্জ হবে, মানে এর উপর ক্লিক করে এই এলিমেন্টটাকে আমি আবার চেঞ্জ করব, তাহলে আমাদের এখানে আরো কিছু কোড লিখতে হবে। এই যে এখানে যে কোড আছে, আমাদের ক্লাস লিস্ট একটা অপশন আছে, আমাদের এই যে ক্লাস লিস্ট। তো ক্লাস লিস্ট একটা হচ্ছে যে মেথড আছে, অবজেক্ট আছে, এটাকে অবজেক্ট আমরা বলতেছি ক্লাস লিস্ট। তো এই অবজেক্টের আমাদের কিছু মেথড আছে, যেমন অ্যাড মেথড, রিমুভ মেথড। তো হচ্ছে যে অ্যাড এর মাধ্যমে আমরা কোন কিছু ক্লাস অ্যাড করতে পারবো, আর রিমুভ এর মাধ্যমে আমরা হচ্ছে ক্লাস রিমুভ করতে পারবো। অর্থাৎ আমাদের যে ট্যাগ গুলো থাকে, এই যে HTML এর যে ট্যাগ গুলো থাকে, তো এই ট্যাগ গুলোর ভিতরে যদি আমরা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে এইরকম ক্লাস অ্যাড করতে চাই, ধরুন আমার কোন একটা ট্যাগে ক্লাস নাই, আমি এখন ক্লাস অ্যাড করতে চাচ্ছি, তাহলে আমাদের এই এই ক্লাস লিস্ট এই মেথডটা, এই অবজেক্টটা আমাদের ব্যবহার করতে হয়। তো জাভা স্ক্রিপ্টের এই ক্লাস লিস্ট অবজেক্ট আপনারা একটু স্টাডি করার জন্য গুগলে একটু সার্চ দেবেন যে ক্লাস লিস্ট জাভা স্ক্রিপ্ট, যে ক্লাস লিস্ট জাভা স্ক্রিপ্ট লিখে সার্চ দিলে অ্যাকচুয়ালি ক্লাস লিস্টটা কি বা ক্লাস লিস্টটা নিয়ে কিভাবে কাজ করা হয়, এই যে ডম এলিমেন্ট নিয়ে আপনাদের যেহেতু কাজ করা হয়েছে, তো ডম এলিমেন্টের ভিতরে আমাদের এই যে ক্লাস লিস্ট একটা কিন্তু অবজেক্ট আছে আমাদের। তো এই ক্লাস লিস্ট অবজেক্টের মাধ্যমে আমরা আমাদের এলিমেন্টে হচ্ছে যে ক্লাস আমরা হচ্ছে যে অ্যাড করে নিতে পারবো, যে কোনো নামের ক্লাস হচ্ছে যে আমরা অ্যাড করে নিয়ে আমরা কাজ করতে পারবো। তো এইখানে আমাদের যদি এই কোড গুলো আপনি চান ব্যবহার করে কাজ করতে পারেন, আর যদি চান যে না থাকে তাহলে আমরা যা শুধু এক লাইনে রাখতে পারি, তাহলে আমাদের এইখানে এই আইকনের এটা চেঞ্জ হবে না, যা সেরকম টেক্সট টাইপের, শুধু এটা চেঞ্জ হবে। আমি কি এটাকে দিয়ে দিব নাকি আপনারা এইটুকু কোডই করতে চাচ্ছেন? স্যার পুরো ফাইলটা দিয়ে দিলে খুব ভালো হতো। ফাইলগুলো তো দিয়ে দেবো, সমস্যা নাই। তারপর আমি দেখাই, এমনিতে দেখাই, যেমন ধরেন এই যে এখন যদি আমি এটা চাই যে এই ক্লাস লিস্ট অ্যাড করবো কি FAI ক্লাস আমি অ্যাড করবো, তার ভিতরে এই যে এখানে দেখেন আমাদের এই আইকন ট্যাগে, এটা আইকন ট্যাগে আমাদের যে আইকন ট্যাগ আছে, তো এই আইকন ট্যাগের উপর ক্লিক করে যেহেতু আমি চেঞ্জ করতেছি, তো আমি চাচ্ছি যে যখন আইকন ট্যাগের উপর ক্লিক করবো, তো আইকন ট্যাগের এটাও চেঞ্জ হবে। তো আইকন ট্যাগের ভিতরে আমাদের একটা ক্লাস আছে, ক্লাস হচ্ছে FA সলিড আর FAI ফ্লাশ। তো এটা একটা ফ্রেমওয়ার্কের ক্লাস, এই যে আমরা এখানে একটা ফ্রেমওয়ার্কের লিঙ্ক ইউজ করছি, এই যে ফন্ট অসাম ফ্রেমওয়ার্ক। তো এটা একটা আইকনের ফ্রেমওয়ার্ক। তো আমরা এই এই ফ্রেমওয়ার্কটা ইউজ করে আমরা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে আইকন শো করাতে পারি এই ধরনের ক্লাস ইউজ করে। তো এখন আমি শুধুমাত্র এই যে এইটুকু ক্লাস আমি একটু চেঞ্জ করবো, এইটুকু ক্লাস। তো যার কারণে আমার এখানে দেখেন ক্লিকের মাধ্যমে এইটাকে চেঞ্জ করে আমি এখানে শুধু আই ক্লাসটা দিয়ে রাখি, FAI। তো FAI দিলে এই যে উপরে যে টানটা আছে আইকনের উপরে, আয়ের উপরে যে টান, এটা আমার দেখাবে না, শুধু এখানে আইকনটাই আইকনটাই দেখাবে। তো এটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই যে এই ক্লাসটুকু আমি যদি নিই, নিয়ে আমরা এটা FAI এই ক্লাসটা অ্যাড করতে চাচ্ছি কোথায়, আইকনে। তো আমাদের আইকনের ভেরিয়েবল কি আছে, আই আইকন। তাহলে আমরা এখানে দিয়ে দেবো আইকন। তাহলে এখানে আইকন ট্যাগ নিলাম, মানে আই ট্যাগ নিলাম, এই যে এই ট্যাগটা আমি করে নিলাম। করে নিয়ে এখন আমি বলতেছি যে এটা মেথড ইউজ করে অবজেক্ট ইউজ করতেছি এই ক্লাস লিস্ট, ক্লাস লিস্ট ডট আবার এটার একটা মেথড আছে অ্যাড। তাহলে আমরা এখানে আইকন ট্যাগের ক্লাস লিস্টের মাধ্যমে আমরা এটা অ্যাড করতেছি কি ক্লাস FAI। তো এটা দিয়ে সেভ দিলে এখন দেখবেন আমরা যখন এই আইকনের এইটার উপরে যখন ক্লিক করবো, তখন দেখেন আমার এই যে এখানে আইকন ট্যাগে আমি যদি আসি, এখানে এটা একটু ইনস্ট্যাক এলিমেন্ট করে নেবেন, ইনস্ট্যাক এলিমেন্ট করে পোর্ট গুলো এখানে একটু শো করে নেবেন, নিলে তাহলে বুঝতে পারবেন।
তো এখানে দেখেন আমাদের টাইপ তো এটা চেঞ্জ হবে, সেটা তো আমরা আগে দেখছি। কিন্তু এখন এই যে আই ট্যাগের ভিতরে এইখানে দেখেন আমাদের ক্লাস আছে এফ এ সলিড, এফ এ আই স্ল্যাশ। আমি এর ভেতরে এখন আরেকটা ক্লাস অ্যাড করতে চাচ্ছি। ক্লাসের নাম কি আমাদের এফ এ আই, এই ক্লাসটা অ্যাড করতে চাচ্ছি। তো দেখেন আমি এখন এখানে ক্লিক করি, এটা ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন আমার এই যে এটা দেখেন এফ এ আই ক্লাস কিন্তু অ্যাড হয়ে গেছে এই যে। তাহলে এফ এ আই ক্লাস অ্যাড হয়ে যাওয়ার কারণে আমার কিন্তু এই যে স্ল্যাশটা নাই। তো এখন আমি চাচ্ছি এখানে আমার এই যে এফ এ আই স্ল্যাশ এটা আছেই, তো এটাকে আমি রাখবো না। যখন প্রথমবার ক্লিক করব তখন এইটা রিমুভ হয়ে যায়, এইটা শুধু অ্যাড হবে। তো তার কারণে এই যে প্রথম লাইনের কারণে এটা আমার অ্যাড হচ্ছে। আর এখানে আমি আরেকটা লাইন দিব, ক্লাস লিস্ট মানে ক্লাস গুলোর ভেতর থেকে আমার এই ক্লাসটা রিমুভ করে দাও। এটা আইকন ট্যাগের আইট্যাগ করে নিলাম। আইট্যাগের ক্লাস লিস্ট বলতে ক্লাসের ভেতর থেকে রিমুভ করো। কোন ক্লাস রিমুভ করবে? আমি চাচ্ছি যে এই যে এই ক্লাসটা রিমুভ করে দেবে, এই যে এইটুকু ক্লাস, এই এটা একটা ক্লাস নেই এফ এ আই স্ল্যাশ, এটা রিমুভ করে দিব। প্রথমত আমার হচ্ছে যে এফ এ আই অ্যাড হবে, হয়ে তারপরে এটা আবার রিমুভ হয়ে যাবে। তো এটা দেখেন সেভ দিয়ে আমরা আবার আমি একটু রিলোড দিয়ে দেখাই। এখানে কোডে আসি আমরা, এখানে এখন দেখেন প্রথম অবস্থা আমি যদি ক্লিক করি, যদি এর উপর ক্লিক করি, এটা ক্লিক করলাম, করলে দেখেন আমার কিন্তু এখানে টাইপও চেঞ্জ হয়ে টেক্সট হয়ে গেছে। আমার এখানে কিন্তু ওই যে এফ এ ফ্লাশ ওইটা রিমুভ হয়ে গিয়ে কিন্তু আমার এখানে এফ এ আই অ্যাড হয়ে গেছে। যার কারণে আমার কিন্তু এখানে ওই স্ল্যাশ আইকনটা কিন্তু নাই, এখানে শুধু এখন আই আইকনটা আছে। এখন আমি আবার চাচ্ছি দ্বিতীয়বার যখন আবার ক্লিক করবো তখন আমার এখানে তো পাসওয়ার্ড এটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখানে আমি আবার এই আইকনটা আবার চেঞ্জ করে এখানে স্ল্যাশ করে দেব। তাহলে এখন আমি আবার কি করতে চাচ্ছি যে দ্বিতীয়বার যখন ক্লিক করব তখন আমার কোন ব্লক কাজ করবে? এই ব্লক কাজ করবে। তো এই ব্লকে এসে আমি এখানে প্রথমত রিমুভ করে দিব হচ্ছে যে এই আই ট্যাগ থেকে ক্লাস লিস্টে রিমুভ করে দিব হচ্ছে যে এই ক্লাসটা, এই আই ক্লাসটা আগে রিমুভ করবো, মানে উল্টা করে দিব। এই যে এখানে আইটা অ্যাড করছিলাম, এফ এস ক্লাসটা রিমুভ করছিলাম। এখন আমরা কি করে দিচ্ছি, এটাকে রিমুভ করে দিব আর অ্যাড করবো কোনটা? এফ এস স্ল্যাশ। তাহলে আমাদের ওই আইকনের উপরে আবার ওই স্ল্যাশ ক্লাসটা বসে যাবে, এই স্ল্যাশ আইকনটা আমাদের বসে যাবে। সেভ দিয়ে আমরা তো এটা একটু ভালোভাবে একটু এই যে জাভা স্ক্রিপ্টের কাজগুলো কিন্তু আপনাকে এই যে ব্রাউজারে দেখে দেখে কাজ করতে হবে, না সেটা কিন্তু বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি কোথায় কি চেঞ্জ হচ্ছে, মানে কোড গুলো দেখে কাজ করতে। এই যে এখন দেখেন আমাদের আগে এরকম ছিল, এখন আমরা এখানে ক্লিক করি, এতে ক্লিক করলে দেখেন এখানেও পরিবর্তন হয়েছে, এখানেও পরিবর্তন হয়েছে। আগে পাসওয়ার্ড ছিল, এখন টাইপ টেক্সট হয়ে গেছে, আর এখানে আগে হাই হয়ে গেছে। এখন আমি আবার ক্লিক করলাম, এখন দেখেন আবার কিন্তু এটা পাসওয়ার্ড হয়ে গেছে, আর এখানে আই ছিল এটা কিন্তু স্ল্যাশ হয়ে গেছে। তো এইভাবে মূলত আমরা হচ্ছে যে এই শো পাসওয়ার্ড করে নিতে পারবো। তো এগুলো কোডগুলো একটু ভালোভাবে আপনারা একটা লাইন একটা লাইন করে দেখবেন এবং সেটার আউটপুট কি আছে সেটা আগে দিয়ে দিয়ে আগে দেখবেন যে আমি এইটুকু কোডের মাধ্যমে আমি কি পাচ্ছি, কি অবস্থা এরকম। আর এই যে এইগুলোর সম্পর্কে ডিটেলস একটু ব্রাউজারে দেখে নেবেন, মানে গুগল থেকে দেখে নেবেন। যেমন এই যে সেট অ্যাট্রিবিউট, এটা তো আমি শুধু ব্যবহার করলাম, বলে দিলাম যে আপনার অ্যাট্রিবিউট সেট করার জন্য আমরা এটা ব্যবহার করি, মানে কোনো একটা ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট সেট করার জন্য সেট অ্যাট্রিবিউট মেথড ব্যবহার করি। তো এখন এটার আরো কি কি ব্যবহার আছে, এটা আরো কিভাবে আপনি ব্যবহার করতে পারবেন এই সেট অ্যাট্রিবিউটটা? তো সেট অ্যাট্রিবিউটের মাধ্যমে শুধু কি আপনি ওই টাইপই অ্যাড করতে পারবেন, নাকি এই যে ক্লাসও কিন্তু আমরা অ্যাড করতে পারি, সেট অ্যাট্রিবিউটের মাধ্যমে ক্লাস অ্যাড করতে পারবো। ক্লাসের ভ্যালু মানে এখানে দুইটা প্যারামিটার থাকে, এটা অ্যাট্রিবিউটের নাম আর অ্যাট্রিবিউটের ভ্যালু। তো এইভাবে আপনি এখানে সেট অ্যাট্রিবিউট সম্পর্কে আপনার যে ডিটেলস যে ইয়েগুলো আছে আর্টিকেল গুলো আছে এগুলো একটু আপনারা এখান থেকে একটু দেখে নেবেন, দেখে নিলে তাহলে ওইটা মেথড সম্পর্কে আপনাদের একটা একটা ধারণা চলে আসবে আর কি। তাহলে এই প্রজেক্টটা আপনারা একটু দেখেন ভালোভাবে। আর এখানে আমি আরেকটা প্রজেক্ট একটু দেখাবো, সেটা হচ্ছে যে আপনাদের যে ওই রানিং মানে অ্যানালগ যে
সরি, ডিজিটাল বক্স, যেটা মানে আমাদের ওয়েবসাইটে যদি আমরা চাচ্ছি যে টাইমটা আমরা শো করা হবে, এবং সেই টাইমটা ঘড়িতে যেরকম থাকে 1 সেকেন্ড পর পর চেঞ্জ হয়, সেটা হবে ওইরকম কি দেখানো হয়েছে? এই যে এখানে ধরুন আমার এই যে টাইম যেটা আছে, এই যে এখন আমার কম্পিউটারে যে টাইম, সেই টাইমটাই দেখেন এইভাবে। তো আপনি আপনার ওয়েবসাইটে যদি চান এরকম আমরা লাইভ একটা ওয়াচ দেখা শো করে রাখবো, যে ওয়েবসাইটে আমাদের বিভিন্ন নিউজ পেপার ওয়েবসাইটে দেখবেন আপনাদের এই রিসেন্ট টাইমটা শো হয় আর কি। তো এরকম সময় আমরা যদি চাই তো আমাদের ওয়েবসাইটে এরকম টাইম অ্যাড হবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি সেই প্রোজেক্টটাই আমি করি। তো এটার জন্য আমাদের, ধরুন আমি এখানে আবার একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি। ডিজিটাল গুলো ফোল্ডার নিলাম, একটা ফাইল নিয়ে আমরা এইগুলোতে সিএসএস ইউজ করা হয়েছে কিনা সেটা সিএসএস ইউজ করা আছে, আমরা আমাদের সিএসএস কাজ করাবো না। তো সেক্ষেত্রে আমি সিএস ফাইলটা একটু কপি করে নিয়ে আমরা এখানে ব্যবহার করবো, বা আমরা এই ফোল্ডারের ভিতরে রেখেও কাজ করতে পারি। এখান থেকে এই দুটাই কপি করে এর ভিতরে আমাদের একটা সিএসএস ফাইল থাকলো। সিএসএস ফাইলে আমাদের এই যে এটা যেরকম একটু হালকা একটু ডিজাইন করা আছে, লেখা সাদা ব্যাকগ্রাউন্ড একটু কালার দেওয়া, তো লেখার সাইজটা একটু বড় করা, এই ধরনের সিএসএস করা আছে এই ফাইলে, সিএসএস ফাইলে। আর হচ্ছে যে আমাদের জাভা স্ক্রিপ্টের ভিতরে আমাদের জাভা স্ক্রিপ্টের কোডটা আছে। তো আমাদের এখানে জাভা স্ক্রিপ্টের ফাইলটা দেখাচ্ছি, কেস ফাইল। এই জেএস ফাইলের ভিতরে আমাদের কিছু জাভা স্ক্রিপ্ট কোড আছে। আর হচ্ছে যে আমাদের এই যে ইন্ডেক্স ফাইল, যেটা ইন্ডেক্স ফাইলে আমরা HTML কিছু কোড রাখছি, এটা ডিজাইনের জন্য আর কি। তো তার কারণে আমরা এখানে যে HTML ফাইলটা নিচ্ছি সেটা একটু ওপেন করে নিই, নিয়ে এটার কোড গুলো আমি কপি করে একটু পেস্ট করে নিই। তো এখানে কিছু না, এগুলো আমাদের এই যে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক ইউজ করে কাজ করা আছে। তো বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের কিছু কোডিং আমাদের এখানে করে দিয়ে আছে। আর এইখানে আমাদের যে সিএসএস ফাইলটা লিঙ্ক করা আছে, যাতে করে আমাদের এইচটিএমএল এর সাথে আমরা এখানে যে সিএসএস ফাইলটা রাখছি, এটা সিএসএস ফোল্ডারের ভিতরে এই সিএসএস ফাইল। তো এখানে যে সিএসএস গুলো আছে সেগুলো যাতে আমাদের ওয়েবসাইটে কাজ করে। তো এই জন্য আমরা এই যে দেখেন লিঙ্ক করার সময় আমাদের সিএসএস ফাইলটা যেহেতু একটা ফোল্ডারের ভিতরে আছে, তো তার কারণে প্রথমত এখানে একটা ফোল্ডার দিয়ে দিছি, তারপরে আমরা ওই ফাইলের নামটা দিয়ে দিচ্ছি। আর এইখানে দেখেন আমাদের এই কোডের ভিতরে কিন্তু আমাদের এই কোলকের কোনো কোড কিন্তু নাই। মানে এখানে যেরকম টাইপ, তারপর 42 এটা দেখাচ্ছে, সেগুলো কিন্তু আমার এইচটিএমএল এর ভিতরে নাই। এগুলো আমরা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে এইখানে শো পাবো। আমরা জাস্ট এইচটিএমএল এ এরকম এর মাধ্যমে আমার এই বক্সটা নেওয়া হয়েছে, এই যে বক্সটা। আর এই ডিপের ভিতরে আমি এই কন্টেন্টটা শো পাবো, এই ডিপের ভিতরে আমি এই লেখাগুলো এখন এইটা আমরা টিম নিয়ে নিচ্ছি স্টেপে। আর এখানে আমাদের জাভা স্ক্রিপ্টের এটা জাভা স্ক্রিপ্টের জাভা স্ক্রিপ্টের ফাইলটা আমাদের একটা ফোল্ডারে আছে, যে ফোল্ডার তার ভিতরে আমাদের এই ফাইলটা আছে। যার কারণে আমরা প্রথমত আগে ফোল্ডার, তারপরে ফাইলের নামটা দিয়ে দিচ্ছি। তবে এখানে কোডটা একটু বুঝাই দিই তাহলে হবে। তো এখানে দেখেন প্রথম অবস্থা আমি যে কাজটা আমার এখানে করা হয়েছে সেইটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি আমাদের এই যে রেজাল্টটা যার ভিতরে শো করাবো, মানে সময়টা, তো সময়টা যে ট্যাগের ভিতরে শো করাবো, তো আমি আগে সেই ট্যাগটাকে আমার এটা করে নিচ্ছি। তো আমরা এই যে গিফট ট্যাগটাকে, এই যে গিফট ট্যাগের একটা আইডি আছে, গ্রুপ আইডি,
তো আমি এই ডিপ ট্যাগটাকে মানে জাভা স্ক্রিপ্টে এখানে একটা ভেরিয়েবলের ভিতরে ধরে রাখছি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি আইডি পুরো আইডি পুরো আইডিটা যে এলিমেন্টের ভিতরে আছে সেটাকে আমরা হচ্ছে এই পুরো ভেরিয়েবলের ভিতরে ধরে নিলাম। আমরা এখানে আমাদের ওই ডিপ ট্যাগটা আছে, এটা তো বুঝতেই পারবো সমস্যা নেই। আর এইখানে আমাদের এরকম আইনটা অনেক উপায়ে করা যায়, আরো অনেক কোড আছে, তো সেগুলো অনেক বড়। তো আমি এখানে একটা শর্টকাটে এখানে একটা কাজ করে দিচ্ছি, সেটা হচ্ছে দেখি এখানে দেখেন আমি এই কোডটা আগে এখানে রিপিট না করে আমি এখানে ব্লক করে দিচ্ছি। রেখে আমি কোডটা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখি। যেমন ধরেন এইখানে আমাদের সময়টা গুলো আসবে কি কারণে, তো সময়গুলো আসতেছে এইখানে দেখেন আমাদের একটা অবজেক্ট আছে, গেট অবজেক্ট। তো এটা একটা অবজেক্ট, এই জাভা স্ক্রিপ্টের একটা ডিফল্ট গেট অবজেক্ট। তো এই গেট অবজেক্টের মাধ্যমে মূলত হচ্ছে যে আমাদের ফুল যে ডেট ফরম্যাট একবারে আপনার তারিখ সহ সময় সহ সব চলে আসবে। যেমন ধরেন আমি এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে ঢুকে দিই, যেমন ডেট ভেরিয়েবল বা ডেট ভেরিয়েবল। এখন এটাকে যদি আমি শো করাই যে আমরা তো জানি যে HTML এর ভিতরে যদি আমি শো করাতে চাই তাহলে আমরা এখানে কি বলে দিব যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বা আইডি সাকসেসে আমার এই প্যারাগ্রাফের এই যে এই ডিভিশনের ভিতরে শো করবো, এই ডিভিশনের আইডি কি আছে আমাদের, তাহলে আমি এখানে দিয়ে দিলাম করবো। তাহলে আমাদের আইডিটা সিলেকশন হয়ে গেল, মানে এই ব্লক আইডি যে এলিমেন্টের ভিতরে আছে সেই এলিমেন্টের ভিতরে এখন আমরা ডট ইনার এইচটিএমএল দিয়ে আমরা কোনটাকে শো করাবো, এই যে এইখানে যে ভ্যালুটা আসছে সেইটা। তাহলে এখানে আমি কি দিয়ে দিই, জাস্ট আমি এই যে এইটুকু কোডের আউটপুটটা কি বা রেজাল্টটা কি, এইটুকু কোডের যে নিউ ডেট এই অবজেক্টটা কল করলে আমরা কি পাই সেটা দেখানোর জন্য আমি এই অবজেক্টটাকে একটা ভেরিয়েবলের ভিতর ধরে নিলাম, নিয়ে এই ভেরিয়েবলটাকে আমি এখানে কল করে দিলাম। এখানে কল করে দেওয়ার কারণটা হচ্ছে আমরা আমাদের এই এখানে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা আমি এই ডিভিশনের ভিতরে শো করাতে চাচ্ছি। তো তার কারণে আমরা ওই ডিভিশনটাকে সিলেক্ট করে HTML দিয়ে ভিডিওটা দিয়ে দিলাম। দিয়ে এখন দেখেন সেভ দিই, দিয়ে যদি আমরা আমাদের পেজটা রিলোড দিই এইখানে দেখবেন আমাদের টাইম ফরম্যাটটা ফুল চলে আসবে। এই যে এখানে দেখেন আমাদের এই যে আজকে কি বার কি মাস এগুলো সব চলে আসছে, আমাদের কত তারিখ কি ইয়ার আসে না আমাদের। তো এই যে ডেট অবজেক্টের মাধ্যমে আমরা এরকম কিছু পাবো, এবং এটা আরো আছে। এটা আমাদের সিএসএস আমি এটার একটা নির্দিষ্ট একটা হোয়াইট দিয়ে রাখছি, তো তার কারণে পুরোটা শো করে সিএসএস ফাইল এবং বক্সের গুলো এখন হোয়াইট আছে না হোয়াইট নাই। কিন্তু এখানে দেখেন এখানে পুরোটা শো হয়, কিন্তু এই যে এখানে দেখেন এই যে এইখানে আমাদের পুরোটা শো হচ্ছে, জায়গা পাইনি তো তার কারণে এটা শো হয়। এই যে এখানে দেখেন আমার এরকম সময় সহ তো ওই ডেটটা আসবে না, একবারে এই যে টাইম সহ আমরা এখানে কিন্তু এগুলো চলে আসি। ক্লাস টাইম পরে সুবিধা পাবে। সমস্যা হয়েছে একবার আপনার আবার আবার তাই হয়েছে পয়েন্ট এটা এখানে দেখেন আমার কিন্তু ফুল ফর্ম এটা চলে আসছে টাইম একবারে কি বার কোন মাস কত তারিখ ইয়ার তারপরে যে সময়
এবার আমাদের ফুল টাইমটা চলে আসে যে আমরা এই ডেট অবজেক্টটা কল যে ডেট অফ এই ডেট জাভা স্ক্রিপ্টের এই ডেট অবজেক্টের মাধ্যমে আমরা ডেট এবং টাইমের পুরো ফরম্যাটটা আমরা পাই। তো এখন আমাদের এইখানে আমরা ফুল ফরম্যাটটা নিব না, আমি শুধুমাত্র এই যে সময় দিব, এই সময় আমি এইগুলো চাচ্ছি না, এই যে এইগুলো চাচ্ছি। তো এইগুলো যেহেতু চাচ্ছি না, যার কারণে আমরা এখানে যেটা করা আমাদের যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে এইখানে আমাদের একটা স্ট্রিং একটা ইয়ে আছে, মেথড আছে লোকাল টাইম স্ট্রিং। তো এই যে লোকাল টাইম স্ট্রিং এটার মাধ্যমে শুধুমাত্র আমাদের টাইমটা উঠে আসে। যেমন আমি এখানে এইটা কিন্তু একটা ভেরিয়েবলের ভিতরে গিয়ে তো এই টাইম স্ট্রিং লোকাল টাইম স্ট্রিং এই মেথডটা হচ্ছে যে আমাদের এই ডেট অবজেক্টের এইটা। তো এই যে এখানে যে ডেট অবজেক্ট আমরা দেখতেছি, তো এই অবজেক্টের আমরা আবার অনেক মেথড পাবো। তো এটা আপনারা ডেট যদি গুগলে সার্চ করেন ডেট অবজেক্ট জাভা স্ক্রিপ্ট, ডেট অবজেক্ট জাভা স্ক্রিপ্ট গুগলে সার্চ দিলে আমরা এই ডেট অবজেক্ট সম্পর্কে জাভা স্ক্রিপ্টের ডিটেলস আলোচনা করা আছে। এই যে ডেট অবজেক্ট, এই যে ডেট অবজেক্টের সব বলে দিয়ে আছে এবং এই ডেট অবজেক্টে আমরা কিছু এই যে মেথড বা তো এই মেথড গুলো দিয়ে আমরা আমাদের ওই ডেট ফরম্যাট থেকে কি কি নিতে পারবো। যে শুধু ইয়ারটাকে নেওয়ার জন্য আমাদের এই যে ডেট ইয়ার, শুধু মানটাকে নেওয়ার জন্য ডেট মান, তারপর শুধু দিনের নাম দিয়ে আমরা ডেট দিয়ে এইরকম কিছু মেথড আছে। তো এই মেথড গুলো আমরা ব্যবহার করে থাকি। তো এখন এইখানে আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে যে আমি শুধুমাত্র আমার ওই টাইমটা নিব, টাইম লোকাল টাইম যেটা। তো এই লোকাল টাইম নেওয়ার আমাদের একটা মেথড আছে, মেথডের নাম হচ্ছে যে লোকাল টাইম স্ট্রিং। তো এটা লিখে গুগলে সার্চ দিলে এটা সম্পর্কে ডিটেলস ইনফরমেশন পাবে। আর এইখানে এই যে ডেট কথাটা উল্লেখ করার অর্থ হচ্ছে যে ডেট তো হবে না, এখানে ডি হবে। মানে এই মেথড গুলো কল করতে গেলে আপনাকে আগে এই অবজেক্ট কল করতে হবে। তো আমি চাইলে এখানে এভাবে অবজেক্ট এখানে দিতে পারি, এইভাবে দিতে পারি। কিন্তু আমরা যেহেতু এই অবজেক্টটাকে একটা ভেরিয়েবলের ভিতর ধরে গেছি, তার মানে এইটা এখানে কল করা মানে আমার অবজেক্টটা আসা, এইটাকে এখানে কল করা মানে এই অবজেক্টটা আমার কল করা। তো আমরা প্রথমত এই যে অবজেক্ট কল করলাম, করার পরে ওই অবজেক্টে একটা মেথড দিচ্ছি লোকাল স্ট্রিং। তো এটার মাধ্যমে কি হবে, এখন আমাদের লোকাল যে টাইমটা সেই টাইমটা আমাদের এই ভেরিয়েবলের ভিতরে চলে আসবে। তো এখন যদি আমি এখানে এই টিটাকে করে দিই, তাহলে দেখেন আমাদের এইখানে আউটপুটে শুধু টাইমটা আসবে, লোকাল টাইম। এই যে এখন দেখেন শুধু লোকাল টাইমটা কিন্তু আমাদের চলে আসে। তো আমরা এই ফরম্যাটটাই চাচ্ছি, আমাদের লোকাল টাইমটাই আমরা চাচ্ছি। তার কারণে আমরা হচ্ছে যে এই ডেট অবজেক্টের এই লোকাল টাইমটা আমরা টু লোকাল টাইম স্ট্রিং যে মেথডটা আছে এই মেথডটা আমরা এখানে ব্যবহার করি। তো এইভাবে আমরা মূলত একটা ডেট অবজেক্ট থেকে এটা হচ্ছে যে লোকাল টাইম আমরা ধরে নিতে পারি। তো এইখানে এখন একটা প্রবলেম হচ্ছে যে আমাদের এই টাইমটা কিন্তু কন্টিনিউ কিন্তু আপডেট হচ্ছে না। এটা রিলোড দিলে আপডেট পাচ্ছি আমরা, এই যে রিলোড দিলে আপডেট পাচ্ছি, এই যে রিলোড দিলে আপডেট পাচ্ছি, কিন্তু কন্টিনিউ এখানে কিন্তু আপডেট হচ্ছে না। তো এখন আমরা এটাকে কন্টিনিউ আপডেট করার জন্য যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই যে এইখানে একটা মেথড আমরা ইউজ করবো সেট ইন্টারভাল। তো এটা হচ্ছে যে জাভা স্ক্রিপ্টের একটা মেথড। তো এই মেথডের মাধ্যমে আমরা কোনো কোডকে একটা নির্দিষ্ট সময়ের পরে বারবার রিপিট করাতে পারি। এই ইন্টারভাল সেট ইন্টারভাল লিখে জাভা স্ক্রিপ্টে যদি রান দিই, তো এটা সম্পর্কে গুগলে আপনারা ডিটেলস ইনফরমেশন পাবেন। তো এই সেট ইন্টারভাল এই মেথডের মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট টাইমের পরে আমরা নির্দিষ্ট কিছু কোডকে বারবার রিপিট করাতে পারবো। যেমন এই যে ডিসপ্লে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, তো এটা হ্যালো ওয়ার্ল্ডটা দেখেন আমাদের একটা নির্দিষ্ট সময় পর পর বারবার এই যে হ্যালো লেখাটা বারবার রিপিট হচ্ছে। 1 সেকেন্ড পর পর, এই যে 1000 মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ড। তো 1 সেকেন্ড পর পর অটোমেটিক কিন্তু আমার এই হ্যালোটা কিন্তু রিপিট হয়ে যাচ্ছে। তো এখন আমরা এখানে আমাদের যে এই টাইমের সেকেন্ড যেটা আছে ওই সেকেন্ডটাকে আমি বারবার রিপিট করাবো। তো তার কারণে আমরা হচ্ছে যে এই মেথডটা আমরা ব্যবহার করবো, যে সেট ইন্টারভাল যে মেথড। এই যে সেট ইন্টারভাল মেথড এটা লেখার নিয়ম হচ্ছে যে আমাদের
লিখতে হবে সেট ইন্টারভাল দিয়ে এই যে ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ। আর এটা হচ্ছে যে আমাদের এর ভিতরে আমাদের ফাংশন কল করতে হয়, যে ফাংশন ইউজ করে ফাংশনের ব্র্যাকেট শুরু শেষ, তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। তো এটা দুইটা প্যারামিটার থাকে, একটা হচ্ছে যে একটা প্যারামিটারে ফাংশন কল করব, আর একটা প্যারামিটারে আমাদের সময় থাকবে যে কত সময় পর পর বা এই ফাংশনের ভিতরে যে কোড রান অর্থাৎ এই ফাংশনটা কত সেকেন্ড পর পর আমার রান হবে। তো এই সেট ইন্টারভাল মেথডে আমরা এখানে যে ফাংশনটা রান করাবো সেটা আমাদের 1 সেকেন্ড পর পর আমার এই ফাংশনটা রান করবে। তো এখন এই ফাংশনের ভিতরে আমি যে কোড দিয়ে রাখবো সেই কোডগুলো আমার 1 সেকেন্ড পর পর অটোমেটিক রান হবে। তো আমি এখানে কোড কি দিয়ে দিচ্ছি, এই যে আমরা এখানে যে বিষয়গুলো আলোচনা করলাম সেইগুলোই। যে আমার এখানে কোডের আমি প্রথমত কি করে নিয়েছি, প্রথমত একটা ডেট ভেরিয়েবলের ভিতরে আমি ওই যে ডেট অবজেক্টটাকে ধরে নিচ্ছি। তো ডেট অবজেক্ট ধরার কারণে আমার এখানে কিন্তু ডেটের ফুল ফরম্যাট চলে আসছে, সেটা তারিখ সময় সব। তো এখন আমি এর ভিতর থেকে শুধুমাত্র লোকাল টাইমটা চাচ্ছি। তো লোকাল টাইমটা নেওয়ার জন্য আমরা এখানে কি করলাম, যে আমি চাইলে এখানে আরেকটা ভেরিয়েবলের ভিতরে একটা রাখতে পারি। আহ যে এখানে আমি আরেকটা ভেরিয়েবল, এই লাইনটা যদি বেশি জটিল হয় আমরা এখানে হচ্ছে যে আরেকটা ভেরিয়েবল নিতে পারি টাইম, নিয়ে তার ভিতরে আমি এটাকে দেখতে পারি। তাহলে কি হলো, এখানে আমাদের টাইমটা চলে আসে। যে আমাদের যে ডেটের ভিতরে যেহেতু অবজেক্ট আছে, তাহলে প্রথমত অবজেক্ট, তারপরে একটু লোকাল স্ট্রিং মেথড দিলাম, দিলে আমরা লোকাল টাইমটা পেয়ে গেলাম। তো লোকাল টাইমটা আসছে হচ্ছে তো আমাদের আর এখন আমরা এই এই টাইমের ভ্যালু যেটা আমরা পাচ্ছি সেটাকে আমরা আমাদের ভিতরে শো করাবো, এই যে এই আইডির ভিতরে শো করাবো। তো এই যে ক্লক আইডি যে এলিমেন্ট আছে তার ভিতরে শো করাবো। তো ওইটা যেহেতু আমাদের হচ্ছে যে এই যে এখানে আমাদের একটা ডিভ আছে আইডি, এইটাকে যেহেতু আমরা এখানে আগে ভেরিয়েবলের ভিতরে ধরে নিচ্ছি, তো আপনি চাইলে এখানে আগে ভেরিয়েবলের ভিতরে না ধরে এই কোডটাই আমরা হচ্ছে যে এখানে লিখে দিতে পারি এই জায়গাতে। তো আমার এই কোড যেহেতু আমার একটা ভেরিয়েবলের ভিতর ধরা আছে, কি ভেরিয়েবল এবং ভেরিয়েবল, তো তার কারণে আমি এখানে লিখলাম যে ক্লক ডট ইনার স্টেট। তো ক্লকের মাধ্যমে আমার এই যে এইটুকু আমি যে আইডি যে এলিমেন্টটাকে পাচ্ছি সেই এলিমেন্ট আমাদের এখানে বসে গেল ডিপের ভিতরে। ইনার স্টেটমেন্ট মানে ডিপের ভিতরে আমার শো করা কি শো করা, এই টাইমের যে ভ্যালুটা আছে সেই টাইমটা। আপনারা সেভ দিলে দেখবেন আমাদের ওই টাইমটা অটোমেটিক একটা নির্দিষ্ট সময় পর পর অটোমেটিক আমাদের এটা 1 সেকেন্ড পর পর এটা চেঞ্জ হবে। তো এটা চেঞ্জ হচ্ছে আমাদের এখন এই যে যেহেতু 1000 মিলি সেকেন্ড, তো 1000 যেহেতু আমাদের সেকেন্ডটাও 1 সেকেন্ড পর পর আমাদের এটা তো সেকেন্ডের মতো এই কাজ করে। তো যার কারণে আমরা এখানে 1000 দিয়েছি। তো 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড, 1 সেকেন্ড 1 সেকেন্ড পর পর এটা আমাদের এটা চেঞ্জ হচ্ছে। তো এইভাবে মূলত হচ্ছে যে আমরা একটা ডিজিটাল তৈরি করতে পারি। তো আপনারা এইটুকু কোড আগে ভালো করে বোঝেন, 5 মিনিট একটু বিরতি দিচ্ছি, 5 মিনিট পরে আবার শেষে আগে আপনারা এটা বলবেন, বুঝতে দেখেন কোশ্চিন আছে কিনা এটা একটু দেখেন। Recording stopped. Recording in progress. তো আপনারা দেখবেন ওয়েবসাইটে আমাদের তো এরকম কিছু কন্টেন্ট থাকে, যেটা ওয়েব পেজে আমরা যখন এদিকে স্ক্রোলটা যখন এরকম স্ক্রোলিং করি তখন দেখবেন নিচে আমাদের এরকম একটা আইকন শো করে। তো আমরা হয়তো স্ক্রোল করে এরকম নিচে নিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি আবার স্ক্রোলটা উপরে নিয়ে যাবো। তো ওয়েবসাইটে এরকম একটা ফিচার থাকে যেখানে দেখবেন যে এই যে আইকন ক্লিক করলে আপনার আবার ব্রাউজার এই স্ক্রোলটা অটোমেটিক উপরে চলে যাবে। তো এইভাবে আপনি নিচে নিয়ে আসলে আইকনটা শো হলো, আবার ক্লিক করলে স্ক্রোলটা আপনার একবারে উপর চলে গেলো। তো এটাকে স্ক্রোল টু টপ অপশন বলা হয়। তো আমরা যদি আমাদের ওয়েব পেজে এরকম একটা অপশন তৈরি করতে চাই যে স্ক্রোল টু টপ, তো এটা আমরা জাভা স্ক্রিপ্টে আমরা করতে পারবো খুব ইজিলি এর মাধ্যমে। তো এটার জন্য ধরুন আমি এখানে আরেকটা ফোল্ডার নিয়ে নিই। স্ক্রোল টু টপ একটা ফোল্ডার নিলাম।
এখন এর ভিতরে আমরা হচ্ছে যে একটা ফাইল নিই। এটা হচ্ছে সিএসএস এর জন্য আমরা এই সিএসএস ফোল্ডারটা দিচ্ছি, যে এর ভিতরে কিছু সিএসএস কোড আছে পেজের। আর এইখানে আমাদের যে টেক্সট আছে এই এচটিএমএল ফাইলে, এইচটিএমএল টেক্সট সেগুলো আমি একটু নিয়ে নিই। টেক্সট পেজে এটা দিয়ে দিই। দিয়ে আমরা হচ্ছে যে আমাদের পেজটাকে যদি এখন রান দিই, তাহলে আমরা এরকম ডিজাইনটা পেয়ে গেলাম। আমাদের এরকম লেখা থাকলো কিছু। এখন এখানে স্কুল নিচে নিয়ে আসলে কিন্তু আমাদের আইকনটা শো করছে না। তো এটা আমরা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে শো করি। আমরা ক্লিক করলে আমরা এটার মধ্যে তো এটাকে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে শো করানোর দরকার। এখানে জাভা স্ক্রিপ্টের ফাইল নিয়েছে, আমার এখানে যে জাভা স্ক্রিপ্টের কোড করা আছে এখানে পেস্ট করে দিলাম। এখন কোডটাকে বুঝে দিচ্ছে দেখতে পারি। তাহলে এটা আমাদের হয়ে গেল। মানে এখানে আমাদের এটা HTML বেস আর এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট বেস। তো এখানে আমাদের সিএসএস টার জন্য আমরা সিএসএস ফাইল লিংক করে দিছি। তারপরে আইকনের জন্য আমরা এটা কনভার্সন আইকন, তারপরে হচ্ছে যে ফ্রেমওয়ার্ক আমরা এটা সিস্টেম ফ্রেমওয়ার্ক এগুলো জাস্ট HTML বিষয়গুলো আপনাদের কপি পেস্ট করে নিয়ে আপনাদের এই এখান থেকে করতে হবে না। আর এখানে আমাদের যে এইটুক কোড হচ্ছে যে আমাদের যে আইকনটা যেটা আমরা এই যে এইখানে যেটা দেখতেছি যে স্ক্রল নিচে নিয়ে আসলো, একটা নির্দিষ্ট ইয়ে করলো হাইটের পরে আর একটা নির্দিষ্ট স্থানে আসার পরে এই আইকনটা শো হচ্ছে। তো এখানে যে আইকনটা আমি এখানে দেখতেছি, তো এটার কোড হচ্ছে যে আমাদের এই যে এখানে আমাদের আইকন দিয়ে আছে আরো আইকন। আর এই আইকনের ভিতরে এনকোড ট্যাগের ভিতরে আমার এখানে দেখেন একটা আইডি দিয়ে আছে, এসসি টপ, এবং এই আইডিটা আবার আমাদের এই যে এনকোড ট্যাগের ভিতরে আমরা এই ট্যাগের ভিতরে আমাদের লিংক করা হয়। তো আমরা এখানে হাইপার রেফারেন্সের ভিতরে এখানে একটা আইডি কল করে দিচ্ছি। আর এই নামের আইডিটা আমাদের আছে এই বডিতে। তো বডিতে আমরা একটা আইডি কল করছি, করে এই আইকনটাকে আমরা হচ্ছে বডি ট্যাগের সাথে একটা লিংক করে দিচ্ছি আইডি মারফতে। তো আমরা এই যে এনকোড ট্যাগে আমরা এই বডি ট্যাগের একটা আইডি হ্যাশের জন্য আইডি, তারপর আইডির নাম দিয়েছি। তো এটার মাধ্যমে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার কিন্তু এখানে এই যে স্ক্রোলিং এর সাথে এই যে আইকনটা শো হলো এটা কিন্তু জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আসতেছে। স্ক্রল একটা নির্দিষ্ট হাইটের পরে স্ক্রল নিয়ে গেলে আইকনটা হাইট হয়ে যাচ্ছে, আবার আইকন স্ক্রলটাকে একটা নির্দিষ্ট হাইটে নিয়ে আসলে আইকনটা শো হচ্ছে। তো এই কাজটা আমরা করতেছি জাভা স্ক্রিপ্টের মাধ্যমে। আর এইখানেতে ক্লিক করে এই যে এইখানেতে ক্লিক করে আমি স্ক্রলটাকে উপরে নিয়ে যাচ্ছি, এইটা হচ্ছে আমার কিন্তু এই টেবিলের মাধ্যমে এই যে এইটুকু যে আমি এখানে এর সাথে যেহেতু আমার বডি ট্যাগে লিঙ্ক করা আছে, তো আমার বডি ট্যাগ যেহেতু বডি অংশের লিঙ্ক, তো বডির আর একবারে টপে কিন্তু টপের এই অংশকে বডি অংশ বলা হচ্ছে। তো আমি যখন এখানে ক্লিক করতেছি তখন আমার ব্রাউজারটা আমার এই বডি অফ টপ অংশকে ধরে নিচ্ছে, যার কারণে স্ক্রলটা অটোমেটিক উপরে চলে যাচ্ছে। তো এটা আমরা স্ক্রলিং উপরে নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে যে HTML। তাই আইকনটাকে শো অ্যান্ড হাইড করার যে বিষয় সেটা করতেছি শুধু জাভা স্ক্রিপ্টের মাধ্যমে। তো এখানে যে এইটুকুর মাধ্যমে আমাদের এই কাজটা করা হয়েছে। তো এটাকে বলা হয় হচ্ছে যে হ্যাশ লিঙ্ক বলা হয়। মানে একই পেজের ভিতরে কোনো একটা ট্যাগের বা কোনো একটা সেকশনের সাথে কোনো একটা এলিমেন্টের লিঙ্ক করা। তো এটা গেল এইটুকু অংশ। আর এইখানে আমাদের
এখন জাভা স্ক্রিপ্টে যদি আমরা আসি, তো জাভা স্ক্রিপ্টে আমরা যেহেতু এই যে এইটুকু অংশকে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে শো করাচ্ছি এবং এইটুকুকে আবার জাভা স্ক্রিপ্টের মাধ্যমে রাইট করা হচ্ছে, তো তার কারণে এখানে আমরা ফিরে আসি। প্রথমত আগে আমরা যেটাকে আমি শো করাচ্ছি এবং রাইট করাচ্ছি সেই এলিমেন্টটাকে আগে আমরা ভেরিয়েবলের ভিতর ধরে নিই। যেহেতু আমি আমার এই স্ক্রলিং এর সাথে এই এলিমেন্টটাকে শো করাচ্ছি, আবার স্ক্রলিং এর সাথে এই এলিমেন্টটাকে রাইট করে দিচ্ছি, তো তার কারণ Recording stopped. Recording in progress. এখন এখানে দেখেন আমরা দেখতে এই এলিমেন্টটাকে শো করাচ্ছি এবং হাইড করাচ্ছি, কিন্তু আমরা প্রথমত একটা ভেরিয়েবলের ভিতরে ওই এলিমেন্টটাকে ধরে নিচ্ছি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে, এটা মাই বিটিএন, মানে যে আইডির নাম হচ্ছে যে মাই বিটিএন ইজ বিটিএন আইডি এখানে আছে, তো এই আইডিটাকে আমরা এই জাভা স্ক্রিপ্টের এই ভেরিয়েবলের ভিতর ধরে নিচ্ছি। তারপরে এখন আমরা একটা ইভেন্ট ইউজ করতেছি, তো এই যে স্ক্রল নামের একটা ইভেন্ট আছে, তো এই স্ক্রল ইভেন্ট মূলত এই স্ক্রলিং এর সাথে আমাদের কন্টেন্টকে শো করান বা হাইড করান ধরনের কাজ যদি আমরা করতে চাই, যেমন ওই যে ক্লিক করে আমরা কোনো কিছু করতে চাইলে ক্লিক ইভেন্ট ইউজ করি, তো ওই রকম স্ক্রলিং এর সাথে যদি কোনো কিছু করতে চাই তাহলে আমাদের ইভেন্ট ইউজ করতে হয়, স্ক্রল ইভেন্ট। তো এই স্ক্রল ইভেন্ট অ্যাড করার জন্য আমরা এখানে বলে দিচ্ছি যে অ্যাড ইভেন্ট লিস্ট। আমরা জানি যে এই মেথডের মাধ্যমে অ্যাড ইভেন্ট লিস্ট মেথডের মাধ্যমে আমাদের হচ্ছে যে ইভেন্ট গুলো আমাদের কানেক্ট করতে হয়। আর এখানে উইন্ডো বলে দেওয়ার কারণটা হচ্ছে যে এই স্ক্রল ইভেন্ট যেহেতু আমাদের উইন্ডোর সাথে কাজ করে, এটা স্ক্রল ইভেন্ট আমরা যেহেতু ক্লিক ইভেন্ট যেরকম আমরা করি, যে ক্লিক ইভেন্টটা কি হয়, কোনো একটা এলিমেন্টে ক্লিক করতে হয়, আর স্ক্রলিংটা তো আমরা ক্লিক করতেছি না, স্ক্রলিংটা আমার উইন্ডোর সাথে কাজ করতেছে। তো তার কারণে এইখানে আমার এই যে উইন্ডো করে দিচ্ছে, আমি যে উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিস্টেনার, তারপরে আমরা ইভেন্ট অ্যাড করলাম স্ক্রল। তো এই স্ক্রল ইভেন্ট যখন অ্যাক্টিভ হবে তখন এই ফাংশনটা কল হবে, এই যে ফাংশন শুরু এখন এই ফাংশনের ভেতরে আমরা এইটুকু কোড রাখছি। তো এখন এইটুকু কোডের যে এক্সাম্পল, সেই এক্সাম্পলটা আমরা হচ্ছে ব্রাউজারে দেখতে পারবো আর কি। তো এখন এখানে দেখেন আমি কি করছি, এই ফাংশনে আমি কি করবো, এই যে স্ক্রলিং এ স্ক্রলটা আমরা যখন নিচের দিকে নিচ্ছি, তো এই স্ক্রলটা আমি টপ থেকে কতটুকু নিচে নিলাম, কত পিক্সেল, তো এই পিক্সেলটা ভরার জন্য স্ক্রলটা আমার কত পিক্সেল নিচে আসে, এই পিক্সেলটা করার জন্য আমাদের একটা প্রপার্টি আছে এই উইন্ডো মেথডের উইন্ডো অবজেক্টের একটা প্রপার্টি পাবো, প্রপার্টির নাম হচ্ছে যে স্ক্রল ওয়াই। তো আমরা আগে এই যে স্ক্রল ওয়াই এইটাকে আমরা আগে এইখানে একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করে নিই। এখানে কত আসতেছি সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ইউজ করে সেটাকে আমরা ব্রাউজারে শো করাতে পারি। জাস্ট আমি একটু দেখাই দিই যে আমাদের এখানে ভ্যালুটা কি আসতেছে আমাদের। তাহলে আমরা এর ভিতরে শো করাবো, বা এটা না শো করাচ্ছি, আমি এর ভিতরে শো করাবো, এটা কি আসছে তো এর ভিতরে শো করবো, এটার আইডি আছে আমাদের শো। তো আমি এখানে এখন এই যে এটা নিয়ে নিতে পারি, প্রথমে ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডির নাম হচ্ছে আমাদের শো, আইডির নাম শো। এটা জাস্ট আমি দেখানোর জন্য ওখানে আইডি করে রাখছিলাম। তো তো এই যে স্ক্রলটা স্ক্রল ওয়াইড এই প্রপার্টির মাধ্যমে এইখানে আমার একটা ভ্যালু আসবে, তো এই ভ্যালুটাকে আমি এখানে দিয়ে দেখি কত আসে, এটা সেভ দিয়ে আমরা যদি আমাদের পেজটা রিলোড দিই, দিলে এখন দেখেন আমি এই যে স্ক্রলটা যখন এখানে নিচের দিকে নিয়ে আসতেছি, তো দেখেন এখানে একটা কাউন্ট আসতেছে,
এই যে এখন দেখেন একবারে টপে লেগে আছে, যার কারণে এখানে কাউন্ট আমার 0 দেখাচ্ছে। আর স্ক্রলটা যখনই নিচের দিকে নিয়ে আসতেছি কত পিক্সেল নামাচ্ছে সেটার কিন্তু একটা মাপ কিন্তু আমার এখানে দেখাচ্ছে। তো এই যে স্ক্রলটা আমাদের কতটুকু আসলো, তো এটা দেখার জন্য আমরা হচ্ছে যে স্ক্রল ওয়াই এই প্রপার্টিটা ব্যবহার করি। তো এই স্ক্রল এটা আমি উইন্ডো বাদেও দিতে পারবো, উইন্ডো না দিতে হবে। তারপরে আমি উইন্ডো কথাটা বলে দিচ্ছি, যেহেতু স্ক্রলটা আমাদের উইন্ডোর সাথে কাজ করতেছে, তো যার কারণে আমরা এখানে উইন্ডো ডট স্ক্রল ওয়াই এই রকম দিব। তাহলে এখানে আমাদের একটা যেহেতু ভ্যালু আসতেছে, তাহলে আমরা চেক করে নিলাম। তো এখন আমি এই ভ্যালুকে কন্ডিশন দিয়ে আমি আমার ওই আইকনটাকে শো করাবো, কন্ডিশন দিয়ে আইকনটাকে হাইড করে দেবো। তো শো এবং হাইটের কাজটা আমাদের সিএসএস এর মাধ্যমে করতে হয়। তো আমি এইখানে দেখেন সিএসএস এ আমার ওই এলিমেন্টটা প্রথমত একটা সিএসএস দিয়ে হাইড করে দিয়ে আছে। আমরা যদি সিএসএস এ যাই, কিন্তু আমরা যদি সিএসএস এ যাই, এই যে স্ক্রল টপ এইখানে না, এটা না, মাই, এই যে মাই পিটিএম, তো এইখানে দেখেন এটার সিএসএস এর ভিতরে আমাদের একটা প্রপার্টি আছে যে ডিসপ্লে নাম। তো এইটা যদি আমি এখানে না দিতাম, তাহলে কিন্তু এটা আমার প্রথম থেকে ওয়েবসাইটে শো হয়ে থাকে। যে এখন রিলোড দিলে এই যে দেখেন আমার প্রথম থেকে কিন্তু এটা শো হয়ে আছে, এই আইকনটা প্রথম থেকে শো হয়ে আছে, স্ক্রল করি আর না করি এটা কিন্তু প্রথম থেকে এখানে শো হয়ে আছে। তো আমি এখানে কি করছি, প্রথমত সিএসএস এ এটাকে আমি ডিসপ্লে নাম করে দিয়ে আমার পেজ থেকে ওটাকে হাইড করে দিচ্ছি। এটাকে হাইড করে দিচ্ছি, তার কারণে ওটা পেজে নাই। কিন্তু এখন জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আমি করবো কি, যে এটা নির্দিষ্ট একটা মাপের পরে ওইটার আমি শো করাবো। তো শো করানোর জন্য আমাদের প্রপার্টি সিএসএস এর এই ডিসপ্লে প্রপার্টি ব্যবহার করে ওটাকে আমরা ব্লক করে দিলে, যেমন ডিসপ্লে প্রপার্টি নাম করে দিলে হাইড হয়ে যায়, আর ডিসপ্লে প্রপার্টি যদি আমরা ব্লক করে দিই তাহলে সেটা শো পায়। তো এখন আমরা একটা নির্দিষ্ট ভ্যালুর উপর কন্ডিশন, তো এইখানে যে ভ্যালুটা আমার আসতেছে সেটা 200 300 হতে পারে। তো আমি এখানে বলে দিলাম যে if, যে এখানে যে ভ্যালু আসবে সেটা যদি এই 500 বড় হয়, মানে এখানে আমার যখন ভ্যালু আসবে সেই ভ্যালুটা যদি আমার 505 মানে 500 বড় হয়, তাহলে তো আমার কন্ডিশনটা ট্রু হবে। তো কন্ডিশন ট্রু হলে এইটা কাজ করবে। যখনই 500-র উপরে এখানে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা যখনই 500-র উপরে হবে, তখন এই কোডটা কাজ করে আমার হচ্ছে যে ওই এলিমেন্টটাকে আমার হচ্ছে যে ব্লক করে দিবে, মানে শো করে দিবে। আর যখনই আমি স্ক্রলিংটা আবার 500 নিচে নিয়ে যাব, তখন কিন্তু আমার এই ব্লকে আর কাজ করবে না। আর 500 নিচে হলে আমার কিন্তু এখানে কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে। তো কন্ডিশন ফলস হয়ে গেলে তখন তো আমাদের ট্রু ব্লকে আসবে না, তখন আমার আসবে ইলস ব্লকে। তো ইলস ব্লকে এসে আমি বলে দিছি যে ওই বাটনটাকে ডিসপ্লে কি করে দাও, নাম করে দাও। তো ডিসপ্লে নাম করে দেওয়ার কারণে ওই বাটনটা কিন্তু আবার হাইড হয়ে যাবে। তো এইরকম একটা জাস্ট কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা এই স্ক্রল টু টপের কাজটা আমরা করবো। তো এখানে আমি আগে ওই স্ক্রোলিং এর ভ্যালুটা ধরে নিলাম, ধরে নিয়ে আমি কন্ডিশন দিয়ে দিলাম যে স্ক্রোলিং এর ভ্যালু যখন আমরা স্ক্রোল করি, স্ক্রোলিং এর ভ্যালু 500-র বেশি হবে, তখন আমার এইখানে ওই আইকনটা শো হবে। আর স্ক্রোলিং এর ভ্যালু যখনই 500-র নিচে আসবে, তখন আমার ওই আইকনটা আবার হাইড হয়ে যাবে। তো যার কারণে আমরা এখানে এই যে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি যে যদি এই ভ্যালু, ভ্যালু বলতে এখানে যে ভ্যালুটা আসবে, তো এখন এখানে যদি 300 আসে তাহলে এখানেও 300 বসে যাবে। তো 300 যদি এখানে বসে যায়, তাহলে আমাদের 300 এই 500-র চাইতে বড় কিনা, 300 500-র চাইতে বড় বড় না, তার মানে আমার কন্ডিশনটা মিথ্যা। তো কন্ডিশন মিথ্যা হওয়ার কারণে তখন কিন্তু আমার এদিকে এই ব্লকে এসে এই কোড কাজ করবে, করে ও আমাদের ওই আইকনটাকে ওই ডিসপ্লে না মানে হাইড করে রাখবে। আর যখনই এখানে আমাদের ভ্যালু 500-র বেশি হবে এইরকম, তখন আমার কন্ডিশন কিন্তু এখানে সত্য হবে। 500 হয়তো বা 60 হলো বা যেটাই হোক। তো কন্ডিশন যেহেতু সত্য হয়েছে যে এই 560 500-র চাইতে বড়, তো কন্ডিশন যেহেতু সত্য, তখন আমার এই ব্লকে আসবে, এসে আমার ওই আইকনটাকে আমার হচ্ছে যে এইখানে ডিসপ্লে ব্লক করে দেবে। তো আমরা এই জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আমরা যদি কোনো এলিমেন্টে সিএসএস অ্যাড করতে চাই, তাহলে আমাদের এই স্টাইল একটা মেথড আছে, প্রপার্টি আছে। তো এই স্টাইল প্রপার্টি ইউজ করে আমাদের হচ্ছে যে কাজ করতে হবে। তো এটা যেটা কাজ করতেছে সেটা হচ্ছে দেখবি আমরা এখানে যদি ইনস্পেক্ট এলিমেন্ট করি তখন বুঝতে পারবো আমরা। তো আমি এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করে এক্সিকিউটরটা দেখাই দিই। ইনস্পেক্ট এলিমেন্ট করে
করার পরে এখন এই যে এখানে এই আইকন যেটা আছে, তো এইটাতে দেখেন আমার একটা স্টাইল এখানে দেখেন যে অলরেডি আমাদের হচ্ছে যে স্টাইল ডিসপ্লে ব্লক হয়ে আছে। কিন্তু এখানে স্টাইল অ্যাড হয়ে গেছে, এই যে স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড হয়ে তার ভিতরে সিএসএস বসে গেছে, ডিসপ্লে ব্লক, যার কারণে এটা শো হয়েছে। আর যখন এটা আমি একবারে উপরে নিয়ে যাবো, এটা হচ্ছে সরি, এখন এই যে এখানে দেখেন আসি, তো এখানে এই মাই বিটেনে কিন্তু কোনো কিছু নাই। এই যে এনকোড ট্যাগের ভিতরে কিন্তু এখানে আমার কোনো স্টাইলের কিছু নাই। তো যখন আমি স্ক্রল একটু নিচ দিকে নামাচ্ছি, তখনই দেখেন আমার এখানে কিন্তু একটা স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড হয়ে ডিসপ্লে নাম হয়ে আছে। তার মানে এই আইডিটা আমাদের ডিসপ্লে নাম হয়ে গেছে। এই যে স্ক্রলিং এর যেহেতু এখন 500 কম, তো তার কারণে এটা নাম দেখাচ্ছে। তো যখন আমি 500 বেশিতে চলে যাবো, এই যে 500 বেশিতে চলে গেলাম, তখন কিন্তু আমার এই স্টাইল এখানে কি হয়ে গেল, লক হয়ে গেল। আবার যখন এটা 500 নিচে নিয়ে যাবো, তখন দেখবেন এখানে স্টাইল আবার আর হয়ে গেছে। তো এটা এইভাবে এখানে এই যে সিএসএস টা অ্যাড হচ্ছে। তো আমরা যদি জাভা স্ক্রিপ্টের মাধ্যমে কোনো একটা ট্যাগের ভিতরে সিএসএস অ্যাড করতে চাই, তাহলে আমাদের ওই ট্যাগ প্রথমত নিতে হবে। তো আমরা যে ট্যাগের ভিতরে সিএসএস অ্যাড করতে চাচ্ছি, সেটাকে তো আমরা এই যে এখানে এই ভেরিয়েবলের ভিতরে দিয়েছি, এই যে এখানে আমাদের ওই ট্যাগটা আছে। তাহলে আমি প্রথমত ওই ট্যাগ বলে দিলাম যে ওই ট্যাগের ভিতরে কি অ্যাড হোক, স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড হোক, হয়ে তার ভিতরে কি হবে, সিএসএস প্রপার্টি, এটা সিএসএস প্রপার্টি, ডিসপ্লে প্রপার্টি ব্যবহার করে তার ভ্যালু কি হবে, তো যার কারণে 500-র উপর যখন যাচ্ছে, তখন আমাদের ওই এনকোড ট্যাগের ভিতরে একটা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ হয়ে তার ভিতরে ডিসপ্লে প্রপার্টি আর তার ভ্যালু হচ্ছে ব্লক। আর যখন 500-র নিচে চলে আসতেছে, তখন আমাদের ওই এনকোড ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড হয়ে তার ভিতরে ডিসপ্লে প্রপার্টি বসে তার ভ্যালু বসে যাচ্ছে না। তো এইভাবে মূলত হচ্ছে যে আমরা আমাদের এই স্কোর অপশনটা আমরা করে নিতে পারি। তো এখানে আমার এই যে এক্সট্রা যে কোডটা আছে, এই যে শো ট্যাগ, এটা আমি তার শুধু ওই যে এই যে এইটুকু ভ্যালু দেখানোর জন্য এখানে দিয়ে রাখছি যে এইটুকু ভ্যালুটা আমরা কিভাবে ডকুমেন্ট বা গেট এলিমেন্ট বা ওই পি ট্যাগ দিয়ে ধরে এখানে দেখাতে পারি। এই এছাড়া এটার কিন্তু অন্য কোনো ব্যাপার নাই এখানে। তা সেটা আপনি শো করার জন্য এটা দেখাতে পারবেন। তো এইভাবে মূলত আমরা স্কোর করতে অপশনটা তৈরি করতে পাস করতে পারি। তো মোটামুটি আমরা 3টা প্রজেক্ট দেখলাম, শেষ করে দেবো। তো 3টা প্রজেক্ট দেখলাম, 3টা প্রজেক্ট আমরা বাসায় এগুলো নিয়ে খুব ভালো করে কাজ করতে পারবো। এই ছোট ছোট project। কিন্তু এগুলোর ভিতরে যে বিষয়গুলো আলোচনা করা হচ্ছে, যেমন এই স্টাইলের সাথে আপনি আরো কিভাবে অন্যান্য প্রপার্টি গুলো ব্যবহার করতে পারবেন, সেগুলো অবশ্যই দেখবেন। এই স্কোর ওয়াই, স্কোরিং এর আরো কি কি প্রপার্টি আছে, সেগুলো একটু দেখে নেবেন এইরকম। আবার ওই বাকি যে 2টা প্রজেক্ট আমরা কাজ করছি, ডিজিটাল ফ্লো আর হচ্ছে যে আমাদের শো পাসওয়ার্ড, তো এইগুলোতে আমাদের যে অর্গানাইজার মেথড বা প্রপার্টি গুলো ব্যবহার করা হয়েছে, তো সেগুলো নিয়ে একটু ভালোভাবে সার্চ করে একটু স্টাডি করে নিন। তার কোনো কোশ্চেন আছে কি? Recording stopped. আসসালামু আলাইকুম স্যার, আজকের এই নতুন একটা বিষয় দেখলাম যে বডির সাথে হ্যাশট্যাগ দিয়ে যেটা করলেন এটাই স্যার নতুন, তাছাড়া মোটামুটি ঠিক আছে। ট্রাই করেন, এগুলো ইনশাআল্লাহ দেখা যাবে। তো এরকম আপনি শুধু বডির সাথে না, যে কোনো ট্যাগের সাথে আমরা এরকম কোনো একটা ট্যাগ আমরা লিঙ্ক করে দিতে পারি। এই হ্যাশ ওই ওই বিষয়টা যদি একটু স্যার বলতেন আরেকবার। যেমন ধরুন এইখানে আমি এই যে এইটার সাথে, যে আমি চাচ্ছি যে এই লেখার উপর ক্লিক করে আমি হয়তো বা নিচে একটা প্যারাগ্রাফ নিচ্ছি, এই প্যারাগ্রাফে এখানে আমার কিছু লেখা থাকবে।
তো সাধারণত এই প্যারাগ্রাফে একবারে নিচে থাকে, তো আমি এই প্যারাগ্রাফে একটা আইডি করে যে প্যারাগ্রাফ এরকম একটা আইডি করে দেব। তো এখন ধরুন যদি চাচ্ছি যে আমি তখন সরি পেজটা নাম দিব, তখন তো আমার এই লেখাটা প্রথমে সব এটা এখন যদি নাম দিই দিলাম, তো আমাদের এখানে এই লেখাটা আছে, আমি নিচে আরেকটা যে প্যারাগ্রাফ আমি নিচ্ছি এই প্যারাগ্রাফটা আমার এখানে আছে। তো এখন আমি চাচ্ছি যখন আমি এই লেখার উপর যখন ক্লিক করবো আমার এই নিচে যে প্যারাগ্রাফটা আছে এইখানে আমার স্কোরিংটা অটোমেটিক এখানে স্কোরিংটা চলে আসবে। তো সেই ক্ষেত্রে এখন আমরা যেটা করবো এইখানে আমরা এটা হ্যান্ড করতে পেজ সিলেক্ট করা হবে, যেহেতু লিঙ্ক করতেছি আমরা, তো এর ভিতরে লিঙ্কের ভিতরে যে দেখেন হাইপার রেফারেন্স থাকে, তো এখন হাইপার রেফারেন্সের ভিতরে এখন আমরা ওই সেকশন বা ট্যাগের যে আইডিটা আছে সেই আইডিটাকে যদি অ্যাঙ্কর ট্যাগের যে হাইপার সেখানে আমরা আইডির জন্য হ্যাশ তারপরে এই এখন সেভ দিই। এখন দেখেন আপনি ওই লেখার উপর ক্লিক করে অটোমেটিক ডিসপ্লেটা আমি সেভ করে আসলাম। এই যে এখানে এটা থাকলো, এখন আমি যদি এর উপর ক্লিক করি এই সেকশনের মধ্যে চলে আসবে। এইভাবে মূলত এটা কাজ করে আপনি হ্যাশ একই পেজের ভিতরে জি স্যার, তাহলে তো অনেক সহজ স্যার। এটা এটা দিয়ে তো আর কোনো আলাদা কোড লিখতে হচ্ছে না, শুধু একটা হ্যাশট্যাগ দিয়ে লিংক করে দিলে ক্লিক করলে ওখানে চলে যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এটার কোনো আলাদা কোর্স জাভা স্ক্রিপ্ট কোনো কিছু লেখা লাগে, কিন্তু আমরা এখানে এই যে এটার কোড লিখলাম কি কারণে, যে আমরা এটার যে শো অ্যান্ড হাইটের যে বিষয়টা, যে আমরা স্ক্রলিং এর সাথে আইকনটাকে শো করাচ্ছি আবার স্ক্রলিং এর সাথে আইকনটাকে হাইড করাচ্ছি, এটার জন্য আমাদের এই কোডটা এখানে। আর এর উপর ক্লিক করলে যেহেতু এটার সাথে আমরা বডি লিঙ্ক করে দিছি, এর উপর ক্লিক করলে অটোমেটিক আমাদের স্ক্রলটা উপরে চলে যাবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। আর আপনাদের ওই যেহেতু শুক্রবার বন্ধ, আর ওই শনিবারের দিন আপনাদের ক্লাস নিতে হবে, কারণ আমি আপনাদের যে রবি সোম যে ক্লাস আছে ওর ভিতরে একটা দিন আমি অথবা একটু ক্লাস নিতে পারবো না। আহ, তো যার কারণে আপনাদের আমি শনিবারের দিনে, যেহেতু বন্ধ আছে আমাদের, শনিবারের দিনে আমি একটা ক্লাস নিতে চাচ্ছি। এখন গ্রুপে ক্লাসে যে কয়েকজন জয়েন আছেন তাদেরকে তো আপনারা জেনেই গেলেন, তারপর আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এটা পোস্ট দিয়ে দিব। স্যার সময়টা কি সেম 4টা থেকেই?